ওই মানুষটা কিছুক্ষণ আগে রুমে গিয়েছে। ছেলে টেনশনে অস্থির হলেও কাউকে বুঝতে দিতে রাজি নয় তিনি। সায়ন পরশুদিন দুপুরে সবার সঙ্গে খেয়ে বের হয়েছিল। এরপর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। ফোনও বন্ধ ছিল। তার ফ্রেন্ডরাও খোঁজ দিতে পারছিল না। দলের চেলাপেলাদের জিজ্ঞাসা করেও লাভ হয়নি। মধ্যখানে একদিন পর এত রাতে বাড়ি ফিরেছে সে। ছেলেটা বাড়ি ফিরেনি দেখে বড়দের কারো খাওয়া নেই, চোখে ঘুম নেই। অথচ এই ছেলের মধ্যে এক ফোঁটাও অনুশোচনা নেই, খারাপ লাগার রেশও নেই। মনে মনে এসব ভেবে উনি শখ ও স্বর্ণকে সরতে বলে নিজে সায়নকে ধরে উপরে নিয়ে যেতে যেতে বললেন, শাহাদাত চৌধুরী, নিজের জানের মায়া না করো। বাবা মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো। তাদের বয়স হচ্ছে আর কত। সায়ন বরাবরের মতোই নিরুত্তর। রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গা শোয়া হয়ে গিয়েছে। এখন কেউ কিছু বললেও তার গায়ে লাগে না, খারাপও লাগে না, বরং বেহায়া মনে আনন্দ হয়। কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে, ক্ষমতা অর্জন করেছে। তার নাম শাহরিয়ার চৌধুরী সায়ন। রাজনীতির মাঠে তাকে শাহরিয়ার ভাই নামেই পরিচিত সে। এটা তার কাছে গর্বের, অহংকারের। শাহাদাত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুয়ে দিলেন। কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞাসাও করলেন। সায়ন জানালো, বিপক্ষ দলের ছেলেপুলেরা একা পেয়ে দুঘা বসিয়েছে, একা থামাতে পারেনি কাউকে, ফলস্বরূপ আধমরা হতে হয়েছে। রাজনীতি মানেই তো একদিন মারো তো আরেকদিন মার খাও, এ আর নতুন কি। মাঝখানে একদিন হাসপাতালে ছিল, বাসায় জানলে দুশ্চিন্তা করবে, তাই কাউকে আর জানায়নি সে। ফোনটা হারিয়ে গেছে বিধায় কাউকে জানাতেও পারেনি। দুশ্চিন্তায় কারণ নেই, সে একদম ঠিক আছে। একের পর এক সায়ন দুর্বল যুক্তি শুনে শাহাদাত চৌধুরী শুধু শুনলেন। তারপর কিছু লাগবে কিনা জিজ্ঞাসা জানতে চাইলেন। সায়ন বালিশে মাথা রেখে না বোধক মাথা নাড়লেও মনে মনে ঠিকই বলল। সায়ন বলল, ছোটবেলার মতো প্যান্ট খুলে আমাকে হিসু করিয়ে আনো চাচু, বড্ড চাপে আছি। এখন বড় হয়েছে, এ কথা কি আর মুখে বলা যায়। তবুও দুহাতে ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী নিজে থেকেই জানতে চাইলেন ওয়াশরুমে যাবে কিনা। মনের কথা বুঝে ফেলায় সায়ন একটু লজ্জাও পেল। তবে মুখে কিছু বলা যাবে না। একথা শুনে উনি চলে গেলেন। উনি যাওয়ার পর পর শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিজের হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এদিকে খাওয়ার পর পর প্রেশারের চাপও আরও বেড়েছে। ছোট বোনদেরও বলতে পারছে না ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা। যতই হোক বোন তো। এদিকে ঘড়ির কাঁটায় এসেছে 3-এর ঘরে। সময় কাটছে যেন বাতাসের গতিতে। অনেক রাত হয়েছে দেখে বোনদের ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে। শখ ভাইয়ের গায়ে চাদর টেনে পা বাড়াতেই সায়ন চোখ বন্ধ করা অবস্থায় বলল, সায়ন বলল, শুদ্ধ কি বাসায় আছে নাকি চলে গেছে? শখ বলল, ছোট ভাইয়া বাসাতেই আছে। সায়ন বলল, ওকে ডেকে দিয়ে যা, আসতে ডাকিস কেউ যেন না শোনে। শখ বলল, আচ্ছা ভাইয়া। একথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধ রুমের দরজায় নক করলো। দুবার নক করতেই শুদ্ধ বেরিয়ে এলো। সম্ভবত পড়ছিল। এত রাতে দুজনকে দেখে কিছু বলার আগে স্বর্ণ জানালো সায়ন ডাকছে। এত রাতে সায়নের ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে। সে কথা না বাড়িতে তাদের যেতে বলে নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমে। শুদ্ধ সায়নের রুমে গিয়ে কেবল দাঁড়াতেই সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো। রাগে মুখ থমথম করছে তার। এতক্ষণ নিজেকে সামলালেও শুদ্ধকে দেখা মাত্রই চরচর করে রাগ বাড়ছে। ইচ্ছে করছে নাক বরাবর ঘুষি বসিয়ে দিতে। শুদ্ধ বড় ভাইয়ের দৃষ্টির মানে বুঝেও নির্বাক। সে জানে তাকে ডাকার মূল কারণ। সে নিজেও ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরালো না, বরং চোখে চোখ রেখে সামনের সোফায় রাজকীয় ভঙ্গিতে বসলো। তাকে এভাবে বসতে দেখে সায়নের মেজাজ আরও বিগড়ে গেল। সে ব্যথা শরীরে চট করে উঠে বসলো। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সায়ন বলল, যেটা করছিস ভালো হচ্ছে না, এখানেই থেমে যা। শুদ্ধ বলল, কোনটা ভালো হচ্ছে না? সায়ন বলল, কিসের কথা বলছি ভালো করেই জানিস। মিষ্টি কথায় বাওয়াল বাদ দিয়ে ঝেড়ে কাস। শুদ্ধ বলল, তুমি কি আমার গপ যে মিষ্টি বাওয়াল ঝাড়বো? কেন ডেকেছ সেটা বলো। সায়ন বলল, তুই আমার পিছু পিছু কৃষ্ণনগর কেন গিয়েছিস? শুদ্ধ সঠিক জবাবে ধারে কাছেও গেল না, বরং তেরা কণ্ঠে তাচ্ছিল্য করে বলল। শুদ্ধ বলল, ভুল পথ ছেড়ে সঠিক পথে এসো, এতে তুমি আর আমি দুজনেই ভালো থাকবো। সায়ন বলল, আমি সঠিক পথেই আছি। শুদ্ধ বলল, না নেই। তুমি ভুল মানুষের সঙ্গ পেয়ে ভুলকে সঠিক বলে চালিয়ে দিলে হবে না। তোমাকে আগেও বলেছি, চোখ কান খোলা রেখে আগে মানুষ চিনে পা বাড়াও। সায়ন বলল, এখন তোর থেকে আমাকে মানুষ চেনা শিখতে হবে? আমি বোকা, তুই চালাক, এটাই বোঝাতে চাচ্ছিস?
শুদ্ধ বলল, বোঝাতে চাচ্ছি না, সরাসরি বলছি তুমি বোকা। বোকা বলেই যে কেউ সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারে। তুমি না ভেবেই ভুল মানুষকে বাঁচাতে বুলেটের সামনে বুকে পেতে দাঁড়িয়ে যাও। সেম অন ইউ ভাই। সায়ন বলল, শুদ্ধ। ভাইয়ের ধমক শুনেও শুদ্ধ দমল না, বরং সে আগের তুলনায় তীক্ষ্ণ সুরে পাল্টা জবাব দিল। শুদ্ধ বলল, চেঁচিয়ে সত্যকে মিথ্যা প্রমাণের বৃথা চেষ্টা করে এনার্জি লস করো না। এখনও সময় আছে, মানুষ চেনার শিখে নাও, নয়তো চরম মূল্য দিতে হবে তোমাকে। আজ তোমার দলের একজনকে মেরেছি, একই কাজ করলে আগামীতে আরও 10 জনকে মারব। একজন রিসার্চার হিসেবে শুধু নাম কামিয়েছি তা কিন্তু নয়, ঘাড়তেরা হিসেবেও ডাকনাম রয়েছে আমার। আর সেটা তোমার থেকে ভালো কেউ জানে না নিশ্চয়ই। সায়ন বলল, ঢাকায় ফিরে যা, এসবের মধ্যে নিজেকে জড়াস না। এক কথা বারবার বলতে পারবো না, এর আগে তোর গায়ে হাত তুলিনি, আর তুলতেও চাই না। ফিরে যা, নিজের কাজে মন দে। আমার পার্টি অফিসের আশেপাশে তোকে যেন না দেখি। সবার কাছে তুই এক ভালো ছেলে, তাই হয়েই থাক। শুদ্ধ বলল, বড় ভাই যদি ভুল পথে পা বাড়ায়, তাকে সঠিক পথে আনার দায়িত্বটাও আপনা আপনি ছোট ভাইয়ের ঘাড়ে চলে আসে। আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি, আছি, তাই থাকবো। আর তোমাকে আগেও বলেছি, সিদ্দিক ভালো মানুষ নয়, তার সঙ্গে কাজ করতে পারবে না তুমি। সায়ন বলল, কেন পারবো না? শুদ্ধ বলল, আমি বারণ করেছি তাই। সায়ন বলল, তুই বারণ করার কে? শুদ্ধ বলল, আমি কে সেটা নিজেকেই প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তবে আমি যখন বলেছি তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবে না, মানে পারবে না, আমি তোমাকে করতে দেব না। সায়ন বলল, এবার বাড়াবাড়ি করছিস তুই। শুদ্ধ বলল, হয়তো, তবে আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদ থাকে। তোমার ছেলেদের মানা করো, চৌধুরী নিবাসের দিকে ভুলেও যেন চোখ তুলে না তাকায়, নয়তো রিসার্চের কাজে ব্যবহার করা ইঁদুরের পরিবর্তে তাদের জলজ্যান্ত শরীর ব্যবহার করব। এতে একটুও খারাপ লাগবে না আমার, বরং কয়েকটা নিরীহ ইঁদুর বেঁচে যাবে বলে ভালোই লাগবে। এই কথা বলে শুদ্ধ উঠে চলে গেল। সায়ন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। রাজনীতি করে সে, তাকে কিনা দাপট দেখায় বেড়ায় এই ছেলে। এত বড় সাহস, ছোট হয়ে বড় ভাইকে থ্রেট দেয়। শুনবে না, কারো কথাতেই রাজনীতি থেকে সরবে না সেও এবার দেখবে শুদ্ধ ঠিক কী করে, কতদূর অবধি যেতে পারে। এদিকে রুম থেকে বের হয়েও আবার ফিরে এলো শুদ্ধ। সায়নের দিকে হাত বাড়িয়ে বলল। শুদ্ধ বলল, চলো। সায়ন বলল, কোথায়? শুদ্ধ বলল, ছোট হয়েও বহুবার বড় ভাইকে ছোট কাজ করতে সাহায্য করেছি, আজও দায়িত্ব পালন করি, হাত ধরো। এই কথা শুনে সায়ন দাঁত কটমট করে তাকিয়ে রইল। জেদ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে। তাকে মুখ ফেরাতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তেরা স্বরে বলল। শুদ্ধ বলল, মুখ ফিরিয়েও লাভ হবে না, এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুমেও যেতে হবে, আর আমার কথাতেই তোমাকেও সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে। এক কথায় নড়চড় হবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে ফলাফল যা আসবে আমার কথা মতোই। প্রয়োজনে লিখে রাখো, আমি শুদ্ধ যে এক কথায় মানুষ, সেটা মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। কথা বলেই শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড় করালো। এদিকে তলপেটের চাপ, অন্যদিকের ভাইয়ের জেদের কাছে হার মেনেও সায়নকে উঠতে হলো। শারাফাত চৌধুরী 3 সন্তান, সায়ন, শুদ্ধ, শখ। তারা বরাবরই মেধাবী স্টুডেন্ট। তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ঘ্যান করতে হয়নি কাউকেই, বরং তারা ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে প্রতিটা পরীক্ষায়। ক্লাস 10 অবধি শুদ্ধ সায়ন সময় বের করে ছোট বোনকে শখকে পড়িয়েছে, আর জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে। বুঝাতে গিয়ে কখনো কখনো মেরেছে, বকেছে। শখ মার বকা খেয়ে তাদের কাছেই পড়া শিখেছে। শখ সায়নের কাছে পড়তো ইংলিশ, শুদ্ধের কাছে ম্যাথমেটিক্স। তাদের পড়াশোনার ধরনে আলাদা করে টিউশনি ব্যবহার করে দিতে হয়নি কখনো। বোনের জন্য প্রয়োজনীয় সাজেশান, নোটস তারা নিজেরা কালেক্ট করে এনে দিত। কার থেকে আনতো এই প্রশ্ন করার সাহস হয়নি শখের। সে শুধু মন দিয়ে পড়তো। তাকে পড়ানোর মূল শর্ত ছিল ভালো রেজাল্ট। কিভাবে করবে কি সে জানে। শুদ্ধ সায়ন দুজন মাসে 2টো পরীক্ষা নিত। কোশ্চেন করত জটিল করে, এতটা জটিল যে মাঝে মাঝে কোশ্চেন দেখে শখের ঘাম ছুটে যেত। ভুলেও যেত এটা কোনো বোর্ড পরীক্ষা নাকি অন্য কিছু। তবে পরীক্ষায় ভালো করলে যখন দুভাই তার আবদার পূরণ করত, খুব খুশি হতো। মনে হতো কষ্ট সার্থক। এমন কষ্ট করতে ইচ্ছুক সে। পরীক্ষায় ভালো ফল করে সায়নের কাছে তার প্রথম আবদার ছিল, ভাইয়া আমি ফানুস উড়াতে চাই, এত ফানুস উড়াতে চাই যেন আকাশটা পুরো ফানুসে দেখায়। সপ্তাহখানিক পর তার আবদার পূরণ করেছিল সায়ন। সে কতগুলো ফানুস এনে সবাইকে সঙ্গে নিয়ে হৈ হৈ করে ফানুস উড়িয়েছিল। কী যে চমৎকার ছিল সেই মুহূর্তটা।
রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকাতেই সেদিনের কথা মনে পড়ে যায় তার। সায়ন এ বাড়িতে বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, মজা করে, বোনদের পেছনে লাগে, হাত ভর্তি জিনিস এনে দেয়, ছোট ছোট আবদার পূরণ করে। তবে তার থেকে শুধু একটু ব্যতিক্রম, সহজে হাসতে দেখা যায় না তাকে। হাসলেও মুচকি হাসি অবধি সীমাবদ্ধ। এই স্বভাব পেয়ে তার বাবা সারাফাত চৌধুরী থেকে। সারাফাত চৌধুরী যুবককালে কার্বন কপি যেন শুদ্ধ, কথায় কাজে একই রকম ঘাড়তেরা স্বভাবে। যা পছন্দ নয় কখনো করবে না, তাকে দিয়ে সে কাজ কেউ করাতেই পারবে না। আবার যা পছন্দ তার থেকে কেড়ে নিতেও পারবে না। যেটা তার শুধু তারই, যেটা করবে বলে ঠিক করে সেই করবেই, তাকে আটকানো মুশকিল প্রায়। স্বাভাবিক কথা বলার সময়ও তার দৃষ্টি যেন আচমকা বুকে ধক করে ওঠে। মনে হয় এই বুঝি মনের গোপন কথা পড়ে ফেলল। সায়নের সঙ্গে সব ভাই বোনের সম্পর্ক খুনসুটিপূর্ণ হলেও শুদ্ধর সঙ্গে বনিবনা পড়ে না কারো। সারাফাত আর শুদ্ধ বাড়ির এই দুই পুরুষ একটু আলাদা বলা চলে। নিজের আপন ভাই হলেও শখ তাকে একটুও ভয় পায়। পরীক্ষায় ভালো ফল করে সে ভয়ে ভয়ে শুদ্ধের কাছে আবদার করেছিল। শখ বলল, ভাইয়া তোমার কাছে কিছু চাই। খাতাতে ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালে শখ থতমত খায়, কথা বলে যায়। কথায় খই হারিয়ে সে ভুলে যায় কি বলতে চেয়েছিল। বোন ভয় পাচ্ছে দেখে শুদ্ধ নরম সুরে জিজ্ঞাসা করেছিল, কি চাস বল। শখ বলল, রিসার্চার সোয়াইব চৌধুরী শুদ্ধর বোন হিসেবে সবার কাছে এক্সট্রা সম্মান পেতে চাই। তোমাকে সফল রিসার্চার হিসেবে দেখতে চাই আমি। একথা শুনে শুদ্ধ জবাব দেয়নি, হাসেওনি, শুধু বোনের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। রিসার্চার হওয়ার তারও স্বপ্ন ছিল, কিন্তু সারাফাত চৌধুরী চাইতেন সে মেরিনার হোক, বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক দেশ হতে দেশান্তর। যখন বোনকেও সাপোর্ট পেতে দেখল, সেও সিদ্ধান্তে অটল রইল। এরপরেই পড়াশোনার তাগিদে চলে গেল ঢাকায়। সায়নের ব্যস্ততা বেড়ে গেল। দুই ভাইয়ের কাউকেই না পেয়ে শখ টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো। সারাফাত চৌধুরী নিজে মেয়ের জন্য হোম টিউটর ঠিক করে দিয়েছিলেন। শখ অনেকদিন ওনার কাছে পড়তো। এরই মধ্যেই আনাগোনায় শোনা গেল সায়ন মিছিলে যায়, রাজনীতি করা ছেলেপুলের সঙ্গে ঘুরে, ভার্সিটিতে যায়, তার সঙ্গে হাতাহাতিও করে। এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগলো। সারাফাত চৌধুরী খোঁজ নিয়ে জানলেন সত্যিই ছেলে রাজনৈতিক সঙ্গে জড়িয়ে গেছে। মেরে ধরেও তাকে রাজনীতি ছাড়ানো গেল না, বরং তার মধ্যে অদম্য জেদের সৃষ্টি হলো, ঝুঁকে পড়ল রাজনীতিতে। এভাবেই দিন যেতে যেতে ক্ষমতার জোরে পেয়েছে দলনেতার পদ। কিন্তু তার হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাবলা রয়েছে, আর এই ঘাবলা ঠিক সর্ষের মধ্যে ভূত থাকার মতো রহস্যময়। আগামীকাল সারাফাত চৌধুরীর মা শেফালি চৌধুরী প্রণয় বার্ষিকী। সেই উপলক্ষে সারাফাত চৌধুরীর নিমন্ত্রণের নিকট আত্মীয়দের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে। ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো ঘুরে ফিরে সময় পার করছে আত্মীয় মহল। কেউ কাজে হাত লাগিয়েছেন, কেউ বা সমালোচনায় ব্যস্ত। শতরূপা চৌধুরী এখনও আসেনি, তবে জানিয়েছে কালকে সময় মতো চলে আসবে। জটিল একটা কেসের দায়িত্ব ওনার ঘাড়ে, তাই আজ সময় করে উঠতে পারেনি। খাওয়া দাওয়া অনুষ্ঠান যেহেতু কালকে অবশ্যই আসবেন। নিমন্ত্রিত মানুষের আপ্যায়নের ত্রুটি না রাখতে চৌধুরী তিনকর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং কাজ ভাগ করে ওনারা সেসব কাজে ব্যস্ত। চৌধুরী নিবাসের বাগান এরিয়ায় প্যান্ডেল তৈরির কাজ চলছে। সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রিত মেহমানদের। রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটু দূরে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা মানুষসহ দুটো এতিমখানায় খবর পাঠানো হবে। সব মিলিয়ে 1000 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। তবে এবারই প্রথম তা না, প্রতি বছর এই দিনটিকে এভাবেই এত এত মানুষ খাওয়ান সারাফাত চৌধুরী এবং দোয়া চেয়ে নেন মৃত বাবা ও মায়ের জন্য। ঘড়িতে সময় সকাল 10:30। শুদ্ধ আর শাওয়ান চৌধুরী বাজার কাজ সেরে বাসায় কেবল ফিরেছে। প্রচণ্ড গরমে যান যায় অবস্থা। পরনের টি শার্ট ভিজে জবথব অবস্থা করেছে। আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রাতিরিক্ত ক্ষেপে আছে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গরমের তীব্রতা দুর্ভোগ হিসেবে উগরে দিচ্ছে জনজীবনে। এদিকে এত মেহমান, এত গল্পকথা, হাসাহাসির শব্দে মেজাজটা যেন আপনা আপনি চিরচির করে বেড়ে যাচ্ছে। অসহ্য লাগছে সব কিছু। গত রাতে ঠিকঠাক ঘুম পুরো না হওয়ার কারণে মাথা ভার হয়ে আছে, চোখ লাল হয়ে আপনা আপনি বুঝে আসছে। তবু নির্বিকার হয়ে মেজো চাচুর সঙ্গে বাজারে কাজ সারল শুদ্ধ। ডেকোরেটরের লোকদের কাজ বুঝিয়ে দিল। লিস্ট দেখে যেগুলো মিস গেছে সেগুলো নতুন করে লিস্ট করলো। আবার বাজারে গিয়ে সেগুলো এনে বাবুর্চিদের হাতে ধরে বুঝিয়ে দিতে হবে। ড্রয়িং রুমে অনেক মানুষ উপস্থিত দেখে শাওয়ান চৌধুরী নিজেও ফ্রেশ হওয়ার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়াতেই শুদ্ধকে বললেন,
সাফওয়ান চৌধুরী, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, একটু পরে আবার যেতে হবে। শুদ্ধ বলল, একথা বলে সাফওয়ান চৌধুরী চলে গেলে অগত্যা শুদ্ধ উঠে দাঁড়ালো। উকিঝুঁকি মেরে মা কিংবা বোনেদের কাউকে দেখতে পেল না। এত গরমে বাইরে থেকে এলো, কেউ যে এক গ্লাস পানি দেবে তাও কারো কোনো হুঁশ নেই। রান্নাঘরের সামনে আত্মীয় স্বজনদের জটলা দেখে নিজেও আর সেদিকে গেল না। ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো স্বর্ণের সঙ্গে। স্বর্ণকে দেখে বিরক্তি স্বরে বলল, শুদ্ধ বলল, সবগুলো একসাথে কোথায় হারাস তোরা? কাজের সময় একটাকেও পাওয়া যায় না। স্বর্ণ বলল, সায়ন ভাইকে মেডিসিন দিতে গিয়েছিলাম, বড় মা রান্নাঘরে আছে বোধহয়। স্বর্ণ বলল। শুদ্ধ বলল, মাকে গিয়ে বল আমার খাবারটা উপরে পাঠিয়ে দিতে। স্বর্ণ বলল, ঠিক আছে ভাইয়া। এ কথা বলে শুদ্ধ পাশ কাটিয়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ ওড়নার আড়ালে থাকা ফোনটা শক্ত করে ধরে শ্বাস ছাড়ল। ভাগ্যিস ধরা পড়েনি, নয়তো শীতলের ফোনটার মতো তারও ফোনটারও অকালে অক্কা পেত। সে আশেপাশে তাকিয়ে ফোন কানে ধরে পরে কথা বলবে বলে কল কেটে আগে ছুটল রান্নাঘরে। শুদ্ধ ভাইয়ের আদেশ মানে সঙ্গে সঙ্গে করা প্রয়োজন, নয়তো বাস কখন কোন দিক দিয়ে আসবে বলা বড় মুশকিল। বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বসে গল্পে গল্পে অনুষ্ঠানের জন্য আনা বাজার সাদাই গুছিয়ে রাখছেন। এখানে শীতল শখও আছে। শখ মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিলেও শীতল বসে বসে কিশমিশ চিবাচ্ছে। তার মন মেজাজ খুব খারাপ, এতটা খারাপ কেউ কিছু বললেই খেঁকে উঠছে, তর্ক করছে, ঝগড়াও হয়েছে দুজনের সঙ্গে। তারপর সকাল থেকে গাঢ় হয়ে রান্নাঘরে বসে আছে। এখান থেকে সরেনি, কারোর সঙ্গে কথাও বলেনি, কারণ কড়াভাবে আদেশ জারি করা হয়েছে তাকে যে স্মার্টফোন যেন তাকে কিনে দেয়া না হয়। যে দিবে আগে তার বিচার হবে, তারপর শীতলের। এই সিদ্ধান্তের পরপরই বিশেষ বিবেচনার মতো পরিবর্তনও করা হয়েছে। মেয়ে কলেজে পড়ে, বাইরে যাবে, কখন কি প্রয়োজন হয় বলা যায়, তাই বিশেষ বিবেচনায় তাকে বাটন ফোন কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শুধু বাইরে গেলে যোগাযোগের জন্য। এছাড়া জরুরি প্রয়োজনে হলে বাসায় কারো ফোন থেকে ফোন নিতে পারবে, সেটা কিছুক্ষণের জন্য সময় নির্ধারণ করে। আর এই আদেশ জারি করেছে তার বাবা শাহাদত চৌধুরী। বাবার কথা শোনার পর থেকে তার মন মেজাজ ভালো নেই। রিকোয়েস্ট করেও লাভ হয়নি। সবে টিকটক করা শুরু করেছিল, দিন দিন একটু একটু করে লাইভ ও কমেন্টের সংখ্যা বাড়ছিল তার ফ্যান ফলোয়ার। আর এখনই ফোন হারাতে হলো। ও থুরি, তার ফোন তো হারায়নি, আছড়ে ভেঙে ফেলা হয়েছে। তাও আবার কে ভেঙেছে? এবারই শুদ্ধ পুরুষ। থুরি, এখানেও একটা ভুল হলো, শুদ্ধ পুরুষ নয়, তাকে বলা উচিত দূষিত পুরুষ। কারণ এই একমাত্র পুরুষ তার জীবনের স্বাধীনতা কেড়ে নেয়, মর্জির দাম দেয় না, উল্টে তার আদেশ জোরপূর্বক চাপিয়ে দেয়, কিছু বলাও যায় না, বললে চেলাকাঠের বাড়ি। প্রচলিত এক কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। তাদের এই বাড়িতে প্রবাদটি একেবারে খাপে খাপ মিলে গেছে। নয়তো সায়ন তুখোর রাজনীতিবিদ, একজন নেতাও। বাইরে মারামারি কাটাকাটি করলেও বাড়িতে যেন শান্ত জল। কই কারোর সঙ্গে রুড বিহেভ তো করে না, রাগ দেখায় না, যখন তখন মারে না, ধমকায় না। অথচ মহামান্য শুদ্ধ পুরুষ রিসার্চার হয়েও সবার মাথা কিনে নিয়েছে। সে যা বলবে সেটাই সঠিক, সেটাই সমীচীন, বাকিরা সব ভুল। মারামারি, ধমকাধমকি কোনো কিছুই সে বাদ রাখে না। গতবার বাসায় এসে চটক করে বলে বসলো, বাড়ির কোনো মেয়ে বউ হিজাব ছাড়া বের হতে পারবে না, পর্দা না করলেও মর্জিত পোশাকে চলতে হবে। যদি সে ভুলেও দেখে এক কথা হেরফের হয়েছে, তাহলে খবর আছে। ব্যাস, হয়ে গেল। এর পরদিন বড় মা সবার হাতে হিজাব ধরিয়ে দিল। এখন হিজাব ছাড়া বাইরে যায় না কেউ। গরমে চুলের গোড়ায় ঘাম জমে চুলে ভিজে যায়, তাও হিজাব ছাড়া বের হওয়ার জো নেই। এখানেই শেষ নয়, আরও অনেক নিষেধাজ্ঞা আছে তাদের সবার জন্য। আর এসবে সে বিরক্ত, মহা বিরক্ত। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, এসব যন্ত্রণা থেকে মুক্তি দেন শুদ্ধ ভাই, খুব প্রয়োজন। বিয়ে করে বউকে এসব প্যারা দেন, কিন্তু মায়ের ভয়ে বলা হয়ে ওঠে না। বললে চাপার দাঁত একটাও আস্ত রাখবে না, তা বলার অপেক্ষা রাখে না। হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে শীতল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। খেয়াল করলো রান্নাঘরে শুধু বড় মা ছাড়া আর কেউ নেই। আচমকা বাকিরা কোথায় গেল জানতে চাইলে বড় মা জানালো, প্যান্ডেল করার জন্য একটা ছেলে মই নিয়ে উপরে উঠতে গিয়ে বেখেয়ালে মাটিতে পড়ে গেছে, তাকে দেখতে বাকিরা বাগানে ছুটেছে। একথা শুনে সেও যাওয়ার জন্য পা বাড়ালে সীতারা চৌধুরী তাকে ধরে থামিয়ে দিলেন। তারপর তার হাতে খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বললেন, খাবারটা শুদ্ধ রুমে দিয়াই তো মা, আমি গিয়ে দেখি ছেলেটার কি অবস্থা।
একথা বলে সিতারা চৌধুরী অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে নিজেও দ্রুত পায়ে রান্নাঘর ছাড়লেন। শীতল বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে গেল খাবার পৌঁছে দিতে। গতদিন যার মার খেলো তাকে এখন খাবার দিতে যেতে হচ্ছে, এটাই হচ্ছে তার নিয়তি। সে শুদ্ধের রুমে নক করে সায়নের রুমে উঁকি মারতে ভুলল না। সায়ন বেঘরে ঘুমাচ্ছে, কড়া মেডিসিনের প্রভাবে দুদিন ধরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। সায়নের ফোন কাছে নেই বলে বিধায় ঘুমাতে পারছে, নয়তো মিনিটে মিনিটে ফোন এসে কান ঝালাফালা করে দেয়। সেদিন সায়নের ব্যান্ডেজ দেখে শাহাদত চৌধুরী ভেবেছিলেন অল্প স্বল্প আঘাত, কিন্তু আদৌ তা নয়। পরের দিন ডাক্তার যখন ক্ষতস্থান ড্রেসিং করতে তার ব্যান্ডেজ চেক করায় তখন সেটা দেখে আঁতকে ওঠে অনেকেই। সিতারা চৌধুরী ডুকরে কেঁদে ওঠে, এসব ছাড়ার জন্য আবার বোঝায়। মায়ের কান্না দেখে সায়ন নিশ্চুপ থাকে, তবে আনমনে খুঁজতে থাকে তার রাগী বাবাকে। অথচ যাকে খুঁজে দুদিন পেরিয়ে গেলেও উনি আসে না, জিজ্ঞাসা করেও না তার শরীরে হালচাল, আর না ছেলের কথা কারো কাছে জানতে চায়। কেউ বলতে গেলেও হাতের ইশারায় থামিয়ে দিয়েছেন। এমন না ছেলেকে তিনি মহৎ কাজ করতে গিয়ে আহত হয়ে ফিরে এসেছে, সে রাজনীতি করে, মস্ত বড় রাজনীতিবিদ, সে থাকুক তার মতো। একথা বলে সারাফাত চৌধুরী একবারও এদিকে পা মারায়নি। তবে শুদ্ধর থেকে সায়ন ভাই যে শতগুণে ভালো একথা কেউ বোঝে না। কেউ বুঝলে সায়ন ভাইকে নয়, বরং খাটা শুদ্ধকে বকাঝকা শোনাতো। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে শীতল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শুদ্ধ ভুজোড়া কুচকিয়ে তাকিয়ে আছে। সদ্য শাওয়ার নিয়েছে, পরনে আকাশি টি শার্ট ও কালো ট্রাউজার। সে সায়নের রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধর মুখোমুখি দাঁড়ালো, তারপর অন্যদিকে তাকিয়ে বলল, খাবার বড় মা খাবার পাঠিয়েছেন। থমথমে হয়ে আছে শীতলের মুখ, বিরক্তও বটে। এই লোককে সহ্য করা যায় না। চাচাতো ভাই হয়েছে তো তাতে কি, তার অতিরিক্ত শাসনের জন্য সে তার চক্ষুশূল। তার মুখভঙ্গি পড়েও শুদ্ধ খিটখিটে মেজাজে বলল, শুদ্ধ বলল, কোনো অসহায় মানুষকেও তো এইভাবে কেউ খাবার দেয় না, মিনিমাম মেনাসটুকুও কি গিলে খেয়েছিস? এই কথা বলে শীতলের বাড়িয়ে দেওয়া ট্রেটা শুদ্ধ হাতে ধরল না, দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল মনে মনে তাকে গালি দিতে দিতে রুমে গিয়ে সেন্টার টেবিলে আস্তে করে ট্রেটা রাখলো। ট্রেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙাচোরা ফোনের দিকে। ফোনটার দিকে হাত বাড়াতে গেলে শুদ্ধ বাহু ধরে বিছানার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দিল। শীতল তিরিক্ষি মেজে কিছু বলার আগে শুদ্ধ চোয়াল শক্ত করে বলল, শুনলাম আমাকে নাকি গালাগাল দিয়েছিস তুই, অভিযোগ করেছিস আমি তোকে শুধু শুধু মারি। চাচাতো বোন বলে তোর ভালো সহ্য করতে পারি না আমি। শীতল বলল, হ্যাঁ বলেছি, এখনও বলছি, তুমি আমাকে শুধু শুধু মারো। ছোট বোন প্রেম করলে অন্য ভাইরা বুঝিয়ে বলে, আর তুমি আমাকে বোঝানো তো দূর, ডাকাতের মতো চেলাকার দিয়ে মেরেছো। শুদ্ধ বলল, এত অভিযোগ? শীতল বলল, কেন করব না অভিযোগ, এত জোরে কেউ মারে? শুদ্ধ বলল, বেশ করেছি, আর করবি টিকটক? শীতল বলল, করবো তো, আবার করব। শুদ্ধ বলল, মুখে মুখে তর্ক করছিস, মারের ব্যথা কমে গেছে তাই না, আরেক ঘা খাবি? শীতল রাগে গজগজ করতে করতে অন্যদিকে তাকিয়ে রইল। অভিমানে তার মন মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে, আর কিছুক্ষণ থাকলে উল্টোপাল্টা বলে বসতে পারে। তাই সে যাওয়ার জন্য পা বাড়াতেই শুদ্ধ তার পথ আটকে দাঁড়ালো। তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে তাকে হিসিয়ে শুদ্ধ বলল, কমেন্ট বক্স দেখ। শীতল ল্যাপটপ কোলে নিয়ে দুপা তুলে বিছানা এক কোণে বসলো। শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসলো। কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার। শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স চেক করতে করতে হাসছে। ফ্যানরা তার টিকটক পছন্দ করেছে, প্রশংসা করেছে, আরও বেশি করে টিকটক করার জন্য উৎসাহ দিচ্ছে। এরা কত ভালো চায় তার। সে মহা আনন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টগুলো চেক করতে করতে হঠাৎ আঙুলের খোঁচা লাগলো তার গালে। ব্যথায় কোকিয়ে উঠল সে। ব্যথাতুর শব্দ শুনে শুদ্ধ ভুকুচকে তাকাতেই খেয়াল করলো শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে। কদিন যাবৎ শীতল কপালে গালে থুতনিতে দু চারটা ব্রণ উঠেছে, ফর্সা গালে লাল হয়ে আছে একটি ব্রণ। কিশোরী থেকে সদ্য যৌবনে পা দিলে এসব খুব ন্যাচারাল। তাছাড়া ব্রণ নানান কারণে হতে পারে, শুধু যে সদ্য যৌবনে পা দিলে তা নয়। এমনও হতে পারে আজকাল পানি কম খাচ্ছে, অথবা ঠিকমতো ঘুম হচ্ছে না। হতেও পারে পূর্বের চেয়ে তার স্কিনে অয়েলি ভাবটা বেড়েছে। এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করলো না শুদ্ধ। শীতল ওড়না দিয়ে সদ্য গলে যাওয়া ব্রণের রক্ত মুছে পুনরায় কমেন্ট চেক করতে গিয়ে তার চোখ আটকলো একজনের কমেন্টে, সদ্য যৌবনে পা দেওয়ার আবেদনময়ী প্রেমিকা আমার, খুব ভালোবাসি জান, তোমার এই যৌবন সুধা পান করার অপেক্ষায়। এ কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক ফারাবি।
এটাই সেই প্রেমিক যাকে সায়ন ড্যান্ডিখোর বলেছিল। ফারাবির কমেন্ট দেখে শীতল রাগে কিরমির করে তাকিয়ে রইল কমেন্টের দিকে। ফারাবি কী করে পারলো এসব নোংরা কথা বলতে? তার বুদ্ধিতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিচিতি লাভ ও উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছিল টিকটক, অথচ পাবলিক প্লেসে এভাবে ছোট করতে পারলো। ফারাবি কমেন্টের পর ঘণ্টাখানেক আগে করা আরেকজন কমেন্টের নজর আটকায় তার। ব্রণ দেখে মনে হচ্ছে যৌবন জ্বালা রাত বিরতে ঘুমাতে পারছে না। গতরাতে করা তৃতীয় কমেন্ট, হেই সেক্সি, রসের আলাপ সারতে ইনবক্স প্লিজ। আরেকজন কমেন্ট দেখে শীতলের কথা হারিয়ে গেল, হাসি মিলিয়ে গেল, চোখ দিয়ে ঝরতে লাগলো কয়েক ফোঁটা অশ্রুজল। সে ঝাপসা দু চোখে এই কমেন্টটাও পড়ল। সায়ন শুদ্ধর বোনদের পালতে পারছে না বোধহয়, এই জন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে, চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। এই কমেন্টে আরেকজন রিপ্লাই করেছে, ভাই রেট জানালে আমাকেও জানায়েন, আমরা না গেলে চৌধুরীদের ব্যবসা লাটে উঠবে তো। আরেকজনের কমেন্ট, আর দুই বোনকেও রাস্তায় নামাও সায়ন, একটাকে আর কতজন মিলে খাবো, ভাগ কম পাবো তো ইয়ার। এমন বাজে বাজে কমেন্টে ভরা তার ইনবক্স। এসব দেখে শীতলের কথা হারিয়ে গেল, মাথা নিচু করে বসে রইল সে। নোংরা কথায় গা রিরি করে উঠল। ছোট থেকে কেউ তাকে নোংরা কথা বলেনি, বরং চৌধুরী নিবাসের মেয়েরা বলে সব জায়গায় যথেষ্ট স্নেহ ও ভালোবাসা পেয়েছে। শুদ্ধ খেতে বসেছে ঠিকই, কিন্তু এক লোকমা খাবারও গলা দিয়ে নামেনি তার। সে খাবার খেতে হাত উঠিয়ে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে ভীত হরিণীর ন্যায় বসে থাকা শীতলের দিকে। শীতলের সাহস নেই চোখ তুলে তাকানোর, তবু বুঝতে পারছে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করছে। তখন শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, এতদিন কেউ চৌধুরী নিবাসের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহসও করেনি। নোংরা কথা বলা তো বহুদূর, তোর বোকামিতে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের দিকে আঙুল তোলা হচ্ছে। শিক্ষা নিয়ে কথা উঠেছে। কমেন্টগুলো দারুণ না? শান্তি পেলি এবার? মন প্রাণ জুড়িয়েছে নিশ্চয়ই। আর কি বললি যেন? আমি তোকে সহ্য করতে পারি না, তোর ভালো দেখতে পারি না, চাচাতো বোন তাই বাজে ব্যবহার করি, মারি, ধমকাই। ওকে ফাইন, এতদিন যা করিনি আজকে থেকে সেটাই করব। এই মুহূর্ত থেকে সত্যি সত্যি চাচাতো বোন হিসেবে ট্রিট করব। যা রুমে যা। শীতল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে অশ্রু ঝরাচ্ছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আগে যদি জানতো এমন হবে তাহলে কি আর এসব জড়াতো? গুণাক্ষরেও আন্দাজ করেনি তাদের পাড়ার ছেলে পেলে তাকে ফলো করে। এমনকি সায়নের প্রতিপক্ষরা এ ব্যাপারটাকে তিল থেকে তাল করবে। জনে জনে এসে তাকে টার্গেট করে চৌধুরী বাড়ির মেয়েদেরও চরিত্র নিয়ে আঙুল তুলবে। শুধু তার জন্য শখ স্বর্ণকেও বাজে কথা শুনতে হলো। বাবা, চাচা, ভাইয়ের কষ্টও পেতে হলো। তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বাবা তাহলে কমেন্টগুলো দেখেই এত খেপেছে, নতুবা উনি তো কখনো এমন কঠিন ব্যবহার করে না। সব দোষ তার কারণে এত কিছু। এসব ভেবে শীতল ফোপাতে ফোপাতে কিছু বলার আগে শুদ্ধ কাঁচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, যেতে বলেছি, দূর হও চোখের সামনে থেকে। শেষ কথাটা শুদ্ধ এত জোরে চিৎকার করে বলেছে যে শীতল দাঁড়িয়ে থাকার সাহস করলো না। ধমক খেয়ে চমকে উঠেছে। ভয়ে বুক ধড়ফড় করলেও দ্রুত বেরিয়ে তার রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলো। আজকে একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে, মুখে মুখে তর্কও করেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ মুখ ফুলে লালবর্ণ ধারণ করলো তার। তাকে মারার পেছনে এত বড় ঘটনা লুকিয়ে আছে সেও জানতো না। সব জেনে শুনে এখন নিজের কাছেই খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে। বাবা চাচাদের এতদিনে অর্জিত সম্মানে আঙুল উঠায় নিজেকে বিবেকহীন মনে হচ্ছে। সকালে বাবার করা রুড ব্যবহারে মানে বুঝতে পারছে সে, তার মানে নোংরা কমেন্টগুলো বাবাও দেখেছে, তাকেও খারাপ ভেবেছে। এখন বাবার সামনে দাঁড়াবে কীভাবে? কি জবাব দেবে? তাছাড়া চোখের ওই কমেন্টটা ভাসছে, সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছে না বোধহয়, এই জন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে, চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। ছি, এসব বলার কথা নাকি শোনার কথা? এসব ভাবতে ভাবতে তার কান্নার বেগ বাড়ল। সময় কাটলো, বেলা গড়িয়ে দুপুর হলো, তবুও নিচে নামলো না সে। রুমের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে সময় পার করলো। দুপুরে খেতে ডাকলে জানালো খাওয়ার নিয়ে নিজেই খেয়ে নেবে। এরপর দুপুর গড়িয়ে বিকেলের নাস্তাতেও শীতল অনুপস্থিত। মা, বড় মা, বোনরা ডাকতে গেলে পেটে ব্যথার কথা জানিয়ে রুমবন্দি থাকলো। মেয়েটা বড় হয়েছে, পেট ব্যথার গোপনীয় অনেক কারণ থাকতে পারে, বলা বাহুল্য।
পিরিয়ডের প্রথম দিন শীতলের অবস্থা খারাপ হয়ে যায়। পেটের ব্যথায় ওঠে, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, বিছানার সঙ্গে নেতিয়ে পড়ে। তাই বাড়ির গিন্নিরাও ধরে নিলেন পিরিয়ড জনিত ব্যাপার। বাড়ি ভর্তি মেহমান, কেউ কথা না বাড়িয়ে মনে করে ওষুধ খাওয়ার তাগিদা দিয়ে প্রস্থান করেন। একটু পরে সিরাত হট ব্যাগে গরম পানি ভরে নিয়ে গেল। শীতল সেটা পাশে রেখে নিশ্চুপ হয়ে বসে রইল। সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধার ঘনিয়ে এসেছে। রাতের খাবারের জন্য চৌধুরীরা ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে খেতে বসেছেন। বাড়িতে মেহমানের সংখ্যা বেড়েছে, যে যার মতো নিয়ে খেয়ে নিচ্ছে। ড্রয়িং রুম ভর্তি মেহমান। বাগানে রয়েছে অনেকজন, যাদের বাসা কাছে তারা খেয়ে চলে যাচ্ছে, আবার আগামীকাল আসবে সকালে। সারাফাত চৌধুরীর কথায় বাড়ির প্রতিটি সদস্যকে একসঙ্গে খেতে হবে, তাই বসেছে ও সকলে। তবে সায়ন আর শীতলের চেয়ার ফাঁকা দেখে সারাফাত চৌধুরী শীতলের কথা জিজ্ঞাসা করলেন। সিমিত জানালো শীতল আগে ভাগে খেয়ে শুয়ে পড়েছে। এই কথা শুনে উনি কিছু বললেন না, কারণ শীতলের পছন্দের খাবার রান্না হলে রান্নার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে সবার আগে খেতে বসে যায়। অনেক সময় দেখা যায় পেট পুড়ে খেয়ে আবার সবার সঙ্গে খেতে বসে। এই মেয়েটা ছোট থেকেই এমন চঞ্চল চড়ুই পাখির মতো, আর এবারই সকলে তাকে এভাবে দেখে সবাই অভ্যস্ত। তবে শখ আর স্বর্ণ শীতলের এমন আচরণ সহজভাবে নিতে পারল না। তারা দুজন খেয়ে এক প্লেটে খাবার নিয়ে শীতলের রুমের দরজা নক করলো। যতক্ষণ না দরজা খুললো তারা নাছোড়বান্দা হয়ে দাঁড়িয়ে রইল। অগত্যা শীতল দরজা খুলে মাথা নিচু করে বসে রইল। শখ হাতের প্লেট রেখে দরজা আটকে শীতলের ফোলা মুখটা তুলে ব্যস্ত হয়ে বলল। শখ বলল, কি হয়েছে সোনা, এভাবে কেঁদেছিস কেন তুই? খুব বেশি পেট ব্যথা করেছে? মেডিসিন খাসনি? আমুকে ডাকবো? যাবি ডাক্তারের কাছে? শীতল নত মস্তকে না বোধক মাথা নাড়ল। এরপর শুকনো ঢোক গিলে অশ্রু ভরা চোখ তুলে ফুপাতে বলল, সরি আপু, আমার জন্য তোমাদেরকেও নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথায় আগামাথা কিছুই বুঝল না শখ আর স্বর্ণ। কে নোংরা কথা বলেছে তাদের? কই, এসব কিছুই তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসলো। পুরো ঘটনা জানতে মিহিকণ্ঠে জিজ্ঞাসা করলো। শখ বলল, কে নোংরা কথা বলেছে আমাদের? কার কথা বলছিস তুই? শীতলের কান্নার বেগ বাড়ল। সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো। বোনের বোকামির কথা শুনে স্বর্ণ দুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিঠে। শখ স্বর্ণকে ধমকে থামিয়ে শীতলকে পানি খাওয়ালো। তারপর শীতলের আওলা ঝাওলা চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে বলল। শখ বলল, কবে বুঝতে শিখবি শীতল? কবে বোধবুদ্ধি হবে তোর? সায়ন ভাইয়া রাজনীতিতে ঢোকার পর থেকে আমরা 3 বোন অনেকের টার্গেট, কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইয়ের দুর্বলতাও বটে। তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে উঠতে না পেরে চৌধুরী নিবাসের মেয়েদের চরিত্র দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায়। মুখিয়ে থাকে কিভাবে আমাদের হেনস্থা করা যায়। তুই এই কাজটা ঠিক করিসনি সোনা? শখের কথা শুনে শীতল ফোপাতে বলল, তাহলে সায়ন ভাই কিছু বলল না কেন আমাকে? সবসময় শুদ্ধ ভাই কেন মারে বকে? সায়ন ভাইয়ের রাজনীতির ঝামেলা সায়ন ভাই নিজে সমাধান করবে, এর মধ্যে শুদ্ধ ভাইকে নাক গলাতে কে বলেছে? সায়ন ভাই কিছু বলল না, অথচ শুদ্ধ ভাই চেলাকার দিয়ে কত মারল, ফোনটাও ভেঙে ফেললো। কেন, আমাকে একটু বুঝিয়ে বললে হতো না? আমি কি লোকগুলোকে বলেছিলাম নোংরা কথা বলতে? নাকি আমি জানতাম সামান্য ব্যাপারটাকেও এত বড় করে দেখা হবে? তারা বললে আমি কি করব? কি আর করার আছে আমার? স্বর্ণ বলল, শুদ্ধ ভাইয়া বারবার আমাদের সাবধান করেন, কথার ইঙ্গিতে বোঝায় ভুল পথে পা না বাড়াতে, ধরভর করে কোনো সিদ্ধান্ত না নিতে। আমরা সবাই শুনলেও তুই তো শুনিস না, বরং যেটা বারণ করা হয় জোর করে করিস। শীতলের অবুঝ মন ভার হলো। অভিমানের সব রাগ গিয়ে পড়ল শুদ্ধর উপরে। নিজের করা ভুলের কথা ভুলে শুদ্ধর দিকে অভিযোগ দিল সে। শীতল বলল, বেশ করি, উনি ভালো করে কথা বলতে জানে? বলেছে কখনো? আমাদের 3 বোনকে সবসময় ধমকের উপর রাখে। সামান্য কারণে কেন ধমকাবে, কেন মারবে? সায়ন ভাই তো করে না, তাহলে সব সমস্যা ওনার কেন? স্বর্ণ বলল, শুদ্ধ ভাইয়া শাসন করে বলেই সায়ন ভাইয়া আমাদেরকে ছাড় দেয়। যেদিন শুদ্ধ ভাইয়া শাসন করা ছেড়ে দেবে সেদিন দেখবি সায়ন ভাই আমাদেরকে শাসন করবে। এক ভাই শাসন করে বলেই আরেকজন ছাড় দেয়, যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। এখন কথা হচ্ছে, শান্ত হ তুই, কিছু খা, সারাদিন না খেয়ে তোর মাথা আউলিয়ে গেছে। শীতল না করার আগেই সব তার মুখে খাবার পুড়ে দিল। মুখে খাবার পড়তেই পেট চনমনিয়ে উঠে জানান দিল ভীষণ ক্ষুধার্ত সে। কথা না বাড়িয়ে কয়েক লৌমা খেয়ে শীতল শখকে বলল, আপু কি করব এখন? ভুল তো শুধরাতে হবে। শখ বলল, আগে শুদ্ধ ভাইকে গিয়ে সরি বলবি, তারপর বলবি জীবনেও আর এসব টিকটক ফিকটক করবি না। ভাইয়া যেন তোর টিকটক আইডিটা ডিলিট করে দেয়, আর এসব যেন আর না ছড়ায় সেই ব্যবস্থা করে। শীতল বলল, শখ বলল, মন খারাপ করিস না সোনা, এসব টিকটক ভালো কাজ নয়।
টিকটক থেকে মানুষ বিপথে চলে যায়, ভিউ ফ্যান ফলোয়ার বাড়ানোর নেশায় মর্জিত রুচি হারিয়ে ফেলে, আবেদনময়ী পোশাকে নিজেদের মুড়াতে মুড়াতে নিজেদের সস্তা করে ফেলে। শুদ্ধ ভাই আমাদেরকে হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে, আর তুই চুল ছেড়ে টিকটক করিস? মাথা ঠান্ডা কর, তুই একবার ভেবে দেখ। ভাইয়ার রাগটাও অযৌক্তিক নয়, কারণ ভাইয়া আমাদের ভালোর জন্য শাসন করে, বকাঝকা করে। শীতল বলল, কিন্তু কিন্তু সরি বলতে গেলে যদি আবার মারে? শখ বলল, মারুক বকুক, মনে রাখবি আমাদের ভাইয়া আমাদের ছায়া, ভালোর জন্যই তারা আমাদেরকে বকে মারে। শীতল বলল, তাহলে কি এখনই সরি বলতে যাব? শখ বলল, ভাইয়া বাসায় নেই, খেয়ে উঠে কোথায় যেন গেল, বের হলো, কালকে যা বলার বলিস, এখন ঘুমা। কথা বলে শীতলকে খাইয়ে দিয়ে শখ আর স্বর্ণ চলে গেল। মুখ ধুয়ে এসে শুদ্ধের রুমের দরজার অবধি ঘুরে এলো। সত্যি সত্যি শুদ্ধ নেই, সায়নের রুমেও দরজা বন্ধ, তাই ফিরে এসে শুয়ে অনেক কথা সাজালো। ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে। এসব ভাবতে ভাবতেই চোখের পাতা ভার হয়ে এলে সেও বিনা বিঘ্নে ঘুমিয়ে তলিয়ে গেল। পরের দিন সকাল থেকে শুরু হলো অত্যন্ত ব্যস্ততা নিয়ে। সকালের হাতে কাজ, আগের দিনের কথা ভুলে শীতলের সকালটা শুরু হলো চমৎকারভাবে। চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো, কথা হলে দুপুরের আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেওয়া হলো নতুন পোশাক। দুপুরে 12টার পর দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে। বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে, অন্য প্রান্তে রান্না হচ্ছে। চৌধুরীরা ব্যস্ত হাতে মেহমান আপ্যায়ন করছে। সারাফাত, সাফওয়ান, শাহাদাত, শুদ্ধ, শামো, সৃজনের পরনে ধবধবে সদা পাজামা পাঞ্জাবি। এত মানুষের ভিড়ে তারাই যেন জলজল করছে। সায়ন নিচে নামেনি, কারণ তার হাত পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি। ব্যান্ডেজ দেখে অনেকের প্রশ্নের মুখে পড়তে পারে ভেবে ইচ্ছে করেই নামেনি, কেউ জোরও করেনি। সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করেছে। কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে। সে বোনদের উৎসাহে শুদ্ধর রুমের দরজা লক করলো। ভেতর থেকে শুদ্ধ চেঁচিয়ে বলল, শুদ্ধ বলল, কে? শীতল বলল, আমি শীতল, ভেতরে আসবো ভাইয়া? শুদ্ধ বলল, না। শীতল ঘাড় ঘুরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা বোনদের দিকে অসহায় চোখে তাকালো। মুখের উপর না বলে দিলে কিভাবে যাবে ভেতরে? জোর করে গেলে যদি আবার রেগে যায়? শখ দূরে দাঁড়িয়ে ইশারায় বোঝালো আবার নক করতে, সরি বলতে। শীতল তাই করলো, তবে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে আবার বলল, একটু কথা বলার ছিল ভাইয়া, আসি না একটু প্লিজ? শুদ্ধ এবারও কথা বলল না, সাড়াও দিল না। তবে সায়ন তার রুমে থেকে চেঁচিয়ে বলল, শীতল এদিকে আয়। সায়নের ডাকে শীতল শুদ্ধর বদ্ধ রুমের দিকে একবার তাকিয়ে সায়নের রুমে গেল। মুখ গোমরা করে বসলো বিছানার এক কোণে। সায়ন ফোনটা রেখে বিছানার হেডফোনে হেলান দিয়ে ভুরকুচকে তাকিয়ে রইল। এরপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, সায়ন বলল, কি হয়েছে? এত হাঁক ডাক কিসের? পাগলটাকে আবার খেপিয়েছিস? শীতল বলল, কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, জীবনেও আর এমন বোকামি করব না। আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই। কিভাবে করব ভাইয়া? সায়ন বলল, ভেবে বল, পরে আবার কান্নাকাটি করবি না তো? শীতল বলল, না, ভেবেই বলেছি। সায়ন বলল, ঠিক আছে, চিল থাক, কাজ হয়ে যাবে। তবে মনে রাখিস, আমাদের দু ভাইকে ছাপিয়ে তোরা বোনরা কেউ কিছু করতে পারবি না। আর কেন পারবি না বলতো? কারণ আমাদের দৃষ্টি সবসময় তোদের দিকে থাকে। তাই বলছি, যা করছিস করছিস, এসব আর মাথাতেও আনিস না। ছোট বলে একবার মাফ করা যায়, বারবার না। শীতল বলল, আর হবে না। সায়ন বলল, গুড। আর এসব নিয়ে মন খারাপ করতে যেন না দেখি, আমরা আছি। কথা শুনে শীতল মিষ্টি করে হাসল। এতক্ষণে বুকের ভারটা যেন কমে আসলো, শান্তি লাগছে এখন। একজনকে বলে তো ঝামেলা মেটানো গেল, আরেকজন না হয় পরে সামলানো যাবে। কথা ভেবে সে সায়নের রুম থেকে বেরিয়ে বোনদের সঙ্গে তাদের রুমে গেল। তিনজনে গালগল্পে মেতে উঠল। কি নিয়ে একযোগে হাসলো। নিচে অনেক মানুষ, তাই কেউ আর নিচে গেল না, মুভি দেখতে বসলো। মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যা আজানের পর তিনজনে একসাথে নিচে নামলো। খাওয়া ও খাওয়ানোর পর্ব শেষ। অনেক মেহমান চলেও গেছে, যারা আছে কাল সকালে চলে যাবে। সিতারা বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ালো। জিজ্ঞাসা করলো, এগুলো কাকে পাঠাবে বড় মা? সিতারা চৌধুরী বললেন, শুদ্ধ চলে যাবে, তাই দিয়ে দিচ্ছি। শীতল বলল, আজই? হ্যাঁ, ল্যাবে নাকি জরুরি কাজ পড়ে গেছে। কথা বলতে বলতে তড়িঘড়ি করে শুদ্ধ নেমে এলো। বাবা চাচার থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতেই শীতলের সঙ্গে চোখাচোখি হলো। সে দ্রুত চোখ সরিয়ে মাকে বলল, শুদ্ধ বলল, সারাদিন কাজ করো, কাজ শেষ হচ্ছে না তোমার? বললাম না একটু রেস্ট নিতে? সিতারা চৌধুরী বললেন, এই তো হয়ে গেছে, এখনই যাচ্ছি বাবা। শুদ্ধ বলল, সবাইকে নিয়ে সাবধানে থেকো, বের হচ্ছি আমি। কথা বলে সিতারা চৌধুরী শুদ্ধর দিকে একটা ব্যাগ এগিয়ে দিল।
এসব দিতে না করার পরও দিয়েছে। দেখে খুব বিরক্তও হলো। ছেলের বিরক্তমাখা মুখ দেখে সিতারা চৌধুরী তার মাথায় পিঠে স্নেহে হাত বুলিয়ে বলল, এবার তাড়াতাড়ি আসিস বাবা, গেলে তো বাড়ি আসার কথা মনে থাকে না। আর বেশি কিছু দেইনি তো, 3 পাগলের জন্য অল্প একটু খাবার দিয়েছি, ওরা তো এলো না তাই। শুদ্ধ কথা বাড়ালো না। সময় দেখে ব্যাগটা নিয়ে ভাই বোনেদের উদ্দেশ্য করে বলল, আমার রুমে গিফট বক্স আছে, যার যারটা নিয়ে নিস। আমার কানে যেন কারো নামে অভিযোগ না আসে। এই কথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। গিফটের কথা শুনে সাম্য, সৃজন, শীতল, শখ আর স্বর্ণ একে অপরে মুখ চাওয়াচাই করে ছুটতে শুরু করলো। বড়রা সাবধান করে শুনল না। হুড়মুড় করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধর রুমে। শুদ্ধের রুমের সেন্টার টেবিলের উপর যার যার নামে গিফট বক্স রাখা। সৃজন, সাম্য, শখ ও স্বর্ণ যার যার নামে গিফট বক্স তুলে নিল। শীতলের নামে কোনো গিফট বক্স নেই দেখে খুব অবাক হলো সকলে। কোনোবার এমনটা তো হয় না। তবে শীতলের কথা বাড়ালো না, শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। আহনাব, এই যে মিস শাহরিয়ার ভাই, কি বাসায় আছে? হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে ঘুরে তাকালো শখ। লম্বা চওড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলায় বুঝলো কথাটা তাকেই জিজ্ঞাসা করা হয়েছে, কারণ সায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলে মনে হচ্ছে না। তবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনে সায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি ভাইয়া, বাসাতেই আছে। আহনাব বলল, ডেকে দেয়া যাবে? কথা ছিল, বলবেন মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল। মস্তিষ্কে ধাক্কা দিল মাউন্টেন ডিউ। মাউন্টেন থেকে মন্টি, এত সুদর্শন ছেলের সঙ্গে নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারো নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। প্রথম ক্লাসটা ধরতে পারবে কি না কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে সায়নের রুমের দরজা নক করলো। শখ বলল, ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর সায়নের কোনো হুঁশ নেই। কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে শখ এক নাগাড়ে নক করেই যাচ্ছে। এই জন্যই সায়নকে ডাকতে আসতে চায় না। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়। তবুও সায়নের কানে ডাক পৌঁছায় না। শুদ্ধর ঘুম খুব পাতলা, একেবারের বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর সায়ন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া সব ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করা উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সায়ন ঘুম ঘুম চোখে ভেজানো দরজার দিকে একবার তাকিয়ে ভেতরে ঢোকার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? সায়ন বলল, কার কথা বলছিস? শখ বলল, মন্টি নামের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। সায়ন বলল, মন্টিকে চিনলাম না তো। শখ বলল, আমিও চিনি না, কখনো দেখিনি, হবে হয়তো তোমার পার্টির লোক। তুমি বললে উপরে পাঠাবো। সায়ন বলল, আচ্ছা পাঠিয়ে দে। তা তোরা কোথাও বের হচ্ছিস নাকি তুই? শখ বলল, ক্লাস আছে আমার। সায়ন বলল, ফিরবি কখন? শখ বলল, ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। সায়ন বলল, শীতল স্বর্ণের ক্লাস নেই, যাবে না ওরা? শখ বলল, যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলেছি আজ। কথা বলে সায়ন 1000 টাকার নোট এগিয়ে দিয়ে সে ভাইয়ের থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে এলো। বের হতে হতে শীতল, স্বর্ণ বের হয়ে রুম থেকে বের হলো। 3 বোন একসঙ্গে যাবে। ভিন্ন সময় ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের ভি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়া টাকা হাতিয়ে বড় মার কাছে গিয়ে শীতল বলল, ও বড় মা, আর 20 টাকা খুচরো থাকলে দাও না। কচকচে 100 টাকার নোট নেওয়ার পরেও মেয়ের কথা শুনে সিমিত চৌধুরী কিছু বলার আগেই সীতারা থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙতি টাকা থেকে 50 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে তাড়া দিয়ে বললেন, সীতারা চৌধুরী, ধর ধর, শখরাও চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা, এই তোরা সাবধানে যাস কিন্তু। শীতল বলল, আচ্ছা। মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটল শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিজে বেরিয়ে পড়ল 3 জন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দেখে দ্রুত পা চালানো তাগিদা দিল। তাড়াহুড়ার সময় রিক্সাও পাওয়া যায় না, আজ পাবে নাকি কে জানে। একদিকে লেট করলে সব দিকেই এমন হয়।
মন্টি নামের ছেলেটা তখনও দাঁড়িয়েছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদের দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল সীতারা চৌধুরী মন্টি নামের উদ্দেশ্যে বললেন, এসো বাবা এসো, ভেতরে এসো, সায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সীতারা চৌধুরী পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে। তিনটে পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দরী নাকি? নামটা কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গণ্ডি পেরিয়েছে তো? চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দর জানতো না তো? এই জন্যই কি তার বাবা তাকে বলেছিল? আহানাপের বাবা, যাচ্ছ যাও, তবে চৌধুরীদের মেয়েদের দিকে নজর দিও না। মেয়েগুলো ভালো হলেও তার ভাই দুটো ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকিয়েছো, চিলের মতো উড়ে এসে কখন দু চোখ তুলে নিয়ে যাবে, আফসোস করার সময়ও পাবে না। আহানাপ বলেছিল, তুমি একটু বেশি বেশি বলছো বাবা। কই, তাদের নামে এমন কিছু শুনিনি তো কখনো। আহানাপের বাবা বলেছিল, বোকারা কথা রটাতে পছন্দ করে আর বুদ্ধিমানরা গোপনে কাজ সারে। তারা সমাজের সম্মানিত মানুষ, সামান্য আঁচড়ও গায়ে লাগাতে দেয় না। আর শাহরিয়ার রাজনীতির মানুষ, সে বাড়িতে ভদ্র কিন্তু বাইরের আস্ত হয় না। যতটুকু জানি সে কারো গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেড়ে গলায় ছুরি চালায়। বাবার কথায় সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথা বলেছিল। কারণ এতগুলো বছর বিদেশে থাকলেও মেয়েলিকে সে জড়ায়নি কখনো। কেউ বলতেও পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারে কাছেও নেই সে। ভদ্রগোছের ভদ্র মানুষ কিনা। তাছাড়া ইস্তিয়াক ভাই তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড। দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে অল্প স্বল্প চেনাজানা আছে ইস্তিয়াকের সঙ্গে। সেও জানে ইস্তিয়াক আর শুদ্ধ কেমন, শুদ্ধ ইস্তিয়াকও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সে সীতারার সঙ্গে সায়নের রুমে এলো। সায়ন ততক্ষণে বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে ওঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে। যত ঝামেলাই হোক, কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়লো যে সাদের ঘুমটার 12টা বাজিয়ে দিল? তখন দরজা খুলে সীতারার সঙ্গে থাকা ছেলেটাকে দেখা মাত্রই কুচকানো ভ্রু মসৃণ হলো। গম্ভীরতার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটল। মন্টি তাকে দেখে কিছু বলার আগেই সায়ন বলল, আহানাপ তুই দেশে ফিরলি কবে? আহানাপ বলল, এসেছি গত সপ্তাহে। তা আপনার এই অবস্থা কেন ভাই? সায়ন বলল, আমাদের পেশাতে এসব টুকটাক লেগেই থাকে, ছাড় সেসব কথা, তোর খবর বল। সায়নের কথা শুনে সে একটা কার্ড এগিয়ে দিল। জানালো তার বোনের অর্থাৎ সায়নের ফ্রেন্ডের বিয়ে। আশালতা অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। সায়ন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহানাপ কার্ড খুলে দিলে বরের নাম ধাম দেখলো, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতাকে ফোন করে কিছুক্ষণ ফাজলামি করলো। সীতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহনাব বিদায় নিয়ে চলে গেল। শখ, শীতল, স্বর্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রিক্সাও পেল না। শখের প্রথম ক্লাসটা মিস হয়েই গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিক্সা পেয়ে তারা চটজলদি উঠে বসলো। শীতল ছোট বিদায় বসলো শখের কোলের উপর, নতুবা বসে সিটের উপরে। ভাঙা রাস্তায় সিটের উপর অংশে বসলে কেমন যে লাগে, যে বসে সেই জানে। একদিন ফাঁকা অংশ দিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল শীতল, হাত ছিলে কি অবস্থা। তারপর থেকে শখ জোর করে হলো তাকে করে বসায়। আজ লেট হওয়াতে বিরক্তি প্রকাশ করতে করতে কিছু দূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়ল। ওদেরকে সাবধানে যেতে বলে দ্রুত পায়ে ছুটল 4তলা ক্লাসের দিকে। ক্লাস মিস করলেও নোট মিস করা যাবে না, একটা নোট মিস গেলে চাপ বেড়ে যাবে। তাই সে রোজগার পড়া রোজ সারে। এদিকে আরও কিছু দূর গিয়ে স্বর্ণও নেমে গেল। সেও শীতলকে সাবধানে যেতে বলে সেও ছুটল চারুল তলায়। তার ফ্রেন্ডরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনও দেরি আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে যাবে ক্লাস করতে। এটাই তো ভার্সিটি লাইফের আসল মজা। বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসলো। ঘাড় ঘুরিয়ে ডানে বামের মানুষ দেখলো, পাখি দেখলো, রাস্তা দেখলো, পথের ধারে ফুটে থাকা ফুলের রঙও দেখলো। এভাবে 10 মিনিট পর সেও তার কলেজের গেটের দিকে নামলো। ভাড়া তখন শখ দিয়েছে, তার টাকা বেঁচে গেল দেখে খুশি হলো। সে ব্যাগটা কাঁধে নিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড কিয়ারা তার জন্য অপেক্ষা করেছিল। তাকে দেখে কিয়ারা খ্যাক করে কিছু বলার আগে কিছু পড়ার শব্দে দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে গেছে। বাইকের অবস্থা খুব খারাপ।
পিচ ঢালা রাস্তায় এভাবে পড়ায় ছিলে ঝুলে গেছে হাত পা। শীতল চুইংগাম চিবাতে চিবাতে ছেলেটাকে ভালো করে দেখলো। এই ছেলেটাকে তাদের বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পথচারীরা তাকে ধরে তুলছে দেখে সে আর গেল না। চেনে না জানে না, আর অনেকেই সাহায্য করেছে। সে ছোট মানুষ, গিয়ে না পারবে এত বড় একজন মানুষকে টেনে তুলতে, না পারবে তার নামি দামি বাইকটা দাঁড় করাতে। তাই কিয়ারার সঙ্গে ভেতরে চলে গেল। কলেজের মাঠে চলেছে আরেকটা সার্কাস। বিদেশি কজন ছেলে সাদা স্যান্ডো গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা বিদেশি পর্যটক, মাত্র কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশে ঘোরার ইচ্ছা পোষণ করেছে। শিক্ষার্থীরা তাদের এলাও করেছে। তারা অবশ্য হাঙ্গামা করতে না, আগ্রহ ভরে শুধু দেখছে, মাঝে মাঝে ছবি তুলছে, কখনো নিজেরা বকবক করছে। তাদের দিকে কৌতূহল বশত তাকিয়ে আছে কলেজে অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলে হঠাৎ দৃষ্টি আটকে গেল কামরানের দিকে। এই কামরার ছেলেটার শুদ্ধর ঘনিষ্ঠ ফ্রেন্ড, সেও গবেষক এবং শুদ্ধর সঙ্গে থাকে এক ফ্ল্যাটে। তারা তো এখানে থাকার কথা নয়, তাহলে এখানে কেন সে? আর এই বিদেশিনীদের সঙ্গেই বা কেন? তখন কিয়ারা কামরারকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে। শীতল বলল, ওটা শুদ্ধ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড কামরান ভাইয়া। কিয়ারা বলল, কামরান, এ আবার কেমন নাম? শীতল বলল, এমনই নাম। কিয়ারা বলল, কিন্তু এত নাম থাকতে কামরান কেন? শীতল বলল, ওনার দাদার নাম ইমরান, ওনার বাবার নাম জুবরান। উনি ছোটবেলায় যাকে তাকে কামড়িয়ে দিত, তাই বাপ দাদার সঙ্গে মিল রেখে ওনার নাম হয়েছে কামরান। বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সীতারা সায়নকে নিয়ে একবার দেখে এলেন। মুখ ফুটে কিছু না বললেও সীতারার পাশ ঘেঁটে দাঁড়ালেন। ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সীতারা চৌধুরী। সিরাজ যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুরঘুর করে, বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চোরকির মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশ ঘষতে দেখে সীতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এঁটো প্লেটগুলো ধুতে ধুতে বলল। সীতারা চৌধুরী বলল, কিছু বলবি মেজো? সিরাত বলল, সীতারা চৌধুরী বললেন, বল, জরুরি কিছু? সিরাত বলল, বড় ভাবি, বলছিলাম যে সায়নে একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার, এমন হতে পারে লজ্জায় কিছু বলছে না। সীতারা চৌধুরী জায়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন। তারপরে ডিমগুলো ফ্রিজে রেখে বললেন, সায়ন শুদ্ধ দুজনেই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালকে ঘর আলো করে নাতি নাতনি আসবে। বাচ্চাদের কলকনানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখব ওরাই তো গুরুত্ব দেয় না। আমিই বা মা হয়ে আর কতভাবে বোঝাবো বল দেখি? সিরাত বলল, ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারত। এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝবো? বুঝলেও ছেলেটা তো লজ্জায় কিছু বলে না, ডাকেও না আমাদের। সীতারা চৌধুরী দীর্ঘশ্বাস চেপে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন, এবার শুদ্ধ ফিরুক, দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলাবো। তোর বড় ভাই তো রাগে দেখতেও যায়নি ছেলেটাকে, কিছু বললে আমাকে উল্টো খিচমিচ করে ওঠে। এদের বাপ ছেলেদের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি। না পারি স্বামীর কথায় থাপড় দিতে, না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে। সিরাত বলল, পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কতদিন জিজ্ঞাসা করেছি। দুই ছেলে মুখে কুলুপ এঁকে বসে থাকে। সায়ন ফাজলামি করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাপু, এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি? সীতারা চৌধুরী বললেন, এর আগে একটা মেয়েকে দেখতে গেলাম, আমাদের অফিসের স্টাফের শালি। কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুছিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা। সায়নকে ছবি দেখালাম। সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম। সে ফোঁস করে বলে, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবো, তখন আয়োজন শুরু করো। আপাতত এসব বলে মাথা খারাপ করো না। সিরাত বলল, তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্যর বাড়ি ছেলেরা দেখি গোব না গজাতেই বিয়ে, বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা, বিয়ের কথা শুনতেই পারে না। এভাবে সীতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন। তখন শীতলের মার কথা শোনা গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছে উনি। এক গাদা জামা কাপড় বিছানা স্তূপ করে রেখে গেছে মেয়েটা, পরে একটা বের করে 5টা, তারপর পালা দিয়ে গলামলা পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে, হুঁশ জ্ঞান এখনো এলো না, আর কবে হবে? এসব বকতে বকতে জামা কাপড়গুলো এক হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি। হাঁপিয়ে গেছেন, মেয়ের নামে অভিযোগের পরশরা খুলে বসেছেন। তখন সিরাত সিমিতকে বলল, ছোট, শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না? কবে যাবি?
সিরিয়াল দিয়েছিস? সিমিত তো একথা ভুলেই বসেছেন। সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা। ওনাকে মুখ দেখে সিতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন, মা হয়ে এত ভুলো মনা হলে কিভাবে হবে সিমিত? দেখিস না মেয়েটা পিরিয়ডে প্রথম দিন কী অবস্থা হয়। স্বাভাবিক আর অস্বাভাবিক বলেই তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই। তুই না গেলে বল, আমি না হয় নিয়ে যাব মেয়েটাকে। জায়ের বকা শুনে সিমিত মুখ কাচুমাচু করে জানালো উনিই নিয়ে যাবেন। তারপর তিনজা মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। সিতারা চৌধুরীর ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িং রুম থেকে ফোনটা তুলে নজর বুলিয়ে হাসলেন। নাম্বার দেখে মমতাময়ী মন দরদে উতলে পড়ল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আব্বা কেমন আছেন? শুদ্ধ সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানালো, ভালো আছি, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে আম্মু? শুদ্ধ জিজ্ঞাসা করলো। সিতারা বলল, আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করেছো বাবা? শুদ্ধ বলল, না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবল ফিরলাম। একটা কথা জানাতে কল করলাম। কিছুক্ষণ পরে 5 জন গেস্ট আসবে বাসায়, লাঞ্চ সারবে, তুমি সামলে নিও প্লিজ। সিতারা বললেন, এরা পরিচিত নাকি অপরিচিত? শুদ্ধ বলল, বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসেছে আর কি। সিতারা বললেন, ও আচ্ছা আচ্ছা, তুমি আসবে বাবা? তোমার বাসায় তোমার গেস্ট আসছে, তুমি না থাকলে কিভাবে হবে? শুদ্ধ বলল, আমিও আসছি, এই তো এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম। আর আম্মু, ওরা কিন্তু কয়েকদিন থাকবে। সিতারা বললেন, সমস্যা নেই বাবা, তুমি শুধু সাবধানে চলে এসো তাহলেই হবে। শুদ্ধ বলল, মা ও ছেলের কথা শেষ করে কল কাটলেন। সিতারা চৌধুরী দু যাকে গেস্টের কথা বলতেই ওনারাও কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন। আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন। কিছু জিনিস প্রয়োজন, তাই বাজারে লিস্ট করে শাহাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন। শীতল ক্লাসে যায়নি। নরম ঘাসের ওপর বসে কিয়ারার আনা তেঁতুল খাচ্ছে, গল্প করছে। কিয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে। বিদেশিরা রিকশায় চড়ে ঘাসের ওপর ঘুরছে, কখনো নিজেরাই রিক্সা চালাচ্ছে। রিক্সা টেনে সামনে এগিয়ে নিয়ে যেতে না পারলে নিজেরাই হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসলো, ওনার দাদার নাম ইমরান, বাবার নাম জুবরান, ওনার নাম কামরান। তা এই ধরনের রানের বংশধরদের কোথায় কুড়িয়ে পেলি রে শীতল? শীতল বলল, কোথায় আবার, বেলতলায়। কিয়ারা বলল, ও, তা কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? শীতল বলল, কি আশ্চর্য, আমাকে বলেছে নাকি? তুই গিয়ে জিজ্ঞাসা করে আয়। কিয়ারা বলল, শুদ্ধ ভাইয়া তোকে কিছু বলেনি? শীতল বলল, নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি ওনার নাম মুখেও নিবি না। ওনার মতো বিটকেল জাতির কাজিন কারো আছে কি না জানা নেই, কপালটাই খারাপ। কিয়ারা বলল, এভাবে বলছিস কেন রে শীতল? শুদ্ধ ভাইয়ার মতো এত ভদ্র ড্যাশিং ছেলে হয় নাকি? তাও আবার সায়েন্টিস্ট। এই অবধি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই, জানিস কিছু? শীতল বলল, ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছে উনি। কিয়ারা বলল, রেগে যাচ্ছিস কেন, বল না একটু শুনি। শীতল বলল, কি বলবো, সে শুধু দেখতেই ড্যাশিং না, তার হাতের চেলাকাটের বাড়ি আরও ড্যাশিং, সুইট, টেস্টি। খাবি একবার, টেস্ট কর, ভালো লাগবে। কিয়ারা বলল, ভাইয়া আবার তোকে মেরেছে? শীতল বলল, শুধু মারেনি, ফোনটাও জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি, লাগবে না তার দেওয়া গিফট। সায়ন ভাইয়া বলেছে সুস্থ হলেই আমাকে শপিং করাতে নিয়ে যাবে। একথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। শুদ্ধর এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে। শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ, সঙ্গে ম্যাচিং হিজাব। সাম্য সৃজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার দিয়েছে, আর তাকে দিয়েছে দুঘা চেলাকাটের বাড়ি। এবারে সে কবেকার রাগ তুলেছে কে জানে। শীতলের বেজার মুখ দেখে কিয়ারার কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার উপর পড়বে। হঠাৎ শীতল কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল। অপর পাশের মানুষটা কল তুলছে না। সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো। 4বারে বেলা কল তুলে গমগমে সুরে বলে উঠল, শুদ্ধ, সই স্পিকিং, হু আর ইউ? শীতল নিশ্চুপ, কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কলটাই কেটে দিল অপর পাশের মানুষটা। তাতে শীতলের রাগের পারদ দ্বিগুণ বাড়ল। সে আবার কল করলো সেই নাম্বারে। কিয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে। এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলার স্বর পরিবর্তন করে ন্যাকা সুরে বলল, বিশুদ্ধ বলছেন? শুদ্ধ বলল, না। শীতল বলল, বিশুদ্ধ সাহেব ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না। শুদ্ধ বলল, ব্যথা কমে গেছে? শীতল বলল, কিসের ব্যথা? শুদ্ধ বলল, এই যে চেলাকাট দিয়ে দুঘা দিয়ে এলাম তার ব্যথা। শীতল নিশ্চুপ। শুদ্ধ, নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে? শীতল নিশ্চুপ। শীতল মুখ লটকে তাকিয়ে আছে কিয়ারার দিকে। ইস, মুখে ওড়না গুজে কথা বলে কী লাভ হলো? বোঝেই তো ফেললো।
মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগে শুদ্ধ বলল, কলের কারণ? শীতল বলল, আপনাকে একটু দরকার ছিল। শুদ্ধ বলল, কেন? শীতল বলল, শোকেসে সাজিয়ে রাখার জন্য। কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, দিলাম খোঁচা, এবার মারেন দেখি কেমন পারেন। কথা বলে শীতল সুন্দর করে হাসলো। এবার শান্তি লাগছে। সেও বুঝুক কাউকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কিয়ারাকে ফোন ফিরিয়ে দিল। আজ একটু বেশিই সাহস দেখিয়ে ফেলেছে, কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে। বড় মাকে তাই বলতে শুনেছে, দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। একথা ভেবে একটু খোঁচালো আর কি। এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করল। তখন দুপুর 1:45। শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটছে। মুখ ভার দুজনে। ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল, যাতে কেউ না দেখতে পায়, না খোঁজে। কিন্তু হঠাৎ জাদরের এক স্যার সেখানে উপস্থিত হন। একের পর এক প্রশ্ন করতেই থাকেন। অতঃপর প্রশ্নের তোপে পড়ে অগত্যা তাদেরকে ক্লাসে যেতেই হয়েছে এবং সবগুলো ক্লাস করতে হয়েছে। মাথার উপর চড়া রোদ, ভ্যাপসা গরম, গাছপালা থম মেরে আছে যেন পাতা নড়লেও জাত যাবে। এই রোদের মধ্যে না হেঁটে শীতল কিয়ারাকে বিদায় জানিয়ে রিস্কায় উঠে বসলো। অতঃপর চৌরুর নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো। মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়ল। ফুলের বাগানে একপাশে ফল গাছ লাগানো, তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগ টক জাতের ফল গাছ রয়েছে সেখানে, যেমন তেঁতুল, বড়ই, আমড়া, আমলকি, পেয়ারা, জলপাই। বলা বাহুল্য বাড়ির মেয়ে বউরা এসব ফল খেতে পছন্দ করে। সেসব ফলই গাছ। এই কাজ করেছেন সারাফাত চৌধুরী নিজেই, যাতে বাড়ির মেয়ে বউরা ইচ্ছে মতো ফল খেতে পারে। তাই উনি দেশি 12 মাসি ফলের গাছ লাগিয়েছেন। বেশ কয়েকদিন বাগানে যাওয়া হয় না শীতলের। বিগত সপ্তাহে মেজো আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল, তারপর এদিকে পা মারানো হয়নি। তাছাড়া শুদ্ধ বাড়িতে থাকলে গাছে উঠতে পারে না, উঠলে মারে, বকে, ধমকায়। মার খাওয়ার ভয়ে গাছে উঠে না, নয়তো গাছে উঠে ফল পাড়তে একাই 100 সে। হঠাৎ কি ভেবে যেন সে বাগানের দিকে গেল। রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ, তবুও সেদিকে পাত্তা নেই তার। দুটো বেড়ালের মারামারির শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে। তার পায়ের শব্দ শুনে দুটো বেড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল। ফেলে রেখে গেল সদ্য ফোটা পাখির দুটো ছানা। বেঁচে আছে ছানা দুটো, নড়ছে এখনো। সে ছানা দুটো দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখলো কোন গাছে পাখি দুটোর মায়ের বাসা বুঝে উঠতে পারলো না, তবে মাথার উপর বড়ই গাছ দেখে বুঝলো পাখির বাসা ওখানেই হবে। সে কলাপাতা ছিঁড়ে পাখির ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে রইল। মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটো নিয়ে চলে গেল। ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটাও ফুরফুরে হয়ে গেল। তারপর কী ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবলো অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না। যেই ভাবা সেই কাজ। কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তরতর করে গাছের উপরে উঠে ভাসা ভাসা গোটা কয়েকটা পেয়ারা ছিনল। এদিক ওদিক তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেলো। পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না, যেন অমৃত খাচ্ছে। নিজেদের বাগানে তারা খাওয়ারও ভয় নেই, ধমকানোরও সুযোগ নেই। যে ধমকানো সে তো বাড়িতেই নেই, তাহলে কিসের ভয়? এসব ভেবে সে ইচ্ছে করে দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো। তারপর সেগুলো ব্যাগে পুরে চলল বাড়ির ভিতরে। গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গিয়েছে, না ধুলেই নয়। তবে সে ধুবে না, কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে এমন দুষ্টু পরিকল্পনা এঁটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই ধমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত কয়েকজোড়া চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে মুখ কাচুমাচু করে দুটো পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল। বিদেশিরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝলো তারা গেস্ট হয়ে এসেছে। তাদের জন্যই রান্না হয়েছে হরেক পদ বাঙালি আইটেম। রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বলল, এ কি অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে? শীতল বলল, এরা কারা বড় মা? সিরাত বলল, শুদ্ধর গেস্ট। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল। ঢোক গিলল কয়েকবার। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন। সে কথা বাড়ালো না। পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগুলো সিঁড়ির দিকে। এমনকি সিঁড়িতে উঠতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠেছে। ভয় কাজ করছে। যার গেস্ট সে কি বাসায় এসেছে নাকি? যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।
আজ বুঝি আধমরা হতেই হবে। এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনল। শুদ্ধর রুমের দরজা। শুদ্ধ বলল, গাছে উঠেছিলি? শীতল মুখ কাচুমাচু করে নত মস্তিষ্কে কেবল মৃদুভাবে মাথা নাড়ল। শুদ্ধ কিছু বলল না, শুধু ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে রইল। রোদে চোখ মুখের কি অবস্থা করেছে। মোদ্দা কথা, ভর দুপুরে গাছে উঠে কেউ পড়ে হাত পা ভাঙলে কি হতো? তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার তাকিয়ে দেখে মিনমিন করে বলল, মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল। ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম, আর উঠব না। শুদ্ধ নিশ্চুপ। শীতল বলল, আপনি কখন এলেন শুদ্ধ ভাই? আপনার না দেরিতে ফেরার কথা ছিল? শুদ্ধ বলল, শোকেশে সাজানোর তলব করে ভুলে গেলে চলবে? তোর এত আগ্রহ দেখে দেরি করিনি, কাজকর্ম ফেলে চলে এসেছি। চল এবার শোকেশে সাজাবি আমায়। শীতলের মুখটা চুপসে গেল। সে চুপসানোর মুখটা নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামলো। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথায় যদি একবার পালিয়ে বাঁচে, ভুলেও রুমের দরজা খুলবে না। তবে তার কাছে শুদ্ধকে ঘায়েল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সে মিষ্টি কথায় পটাতে না পারলে সেই অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিল। অতঃপর সে বলল, মজা করে বলেছি, তাই আমি ক্ষমা প্রার্থী। এরপরও যদি মারেন, আমি কিন্তু বড় বাবাকে বলে দেব আপনি সিগারেট খান। একথা বলে শুদ্ধ চোখে চোখ রেখে তাকালো। তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আরেকটা। ভয়ে বুকটা ধুরু ধুরু করে কাঁপতে লাগলো। তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না, পাশ কাটিয়ে চলে গেল। শীতলের খুশি এবার দেখে কি? সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল। ভেবেও নিল এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে সে। বিদেশিরা সাধারণত ঝাল খেতে পারে না। তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে। সায়নও এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে। শুদ্ধ নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করতে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল। সীতারা চৌধুরী হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেতে খেতে তারা বাহবা দিল। ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমের সোফায় বসলো। শুদ্ধও খায়নি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসলো। বোনরাও বসেছে। শখ স্বর্ণ এতক্ষণ উপরেই ছিল। বাইরের কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘোরাঘুরি করা পছন্দ করে না শুদ্ধ ও সায়ন। সায়ন ছাড়া দিলেও শুদ্ধ দেয় না। তাই তারা এসে নিচে নামেনি। মায়ের ডাকে খেতে এসেছে। সবাই এসেছে, শুধু শীতলই আসেনি। একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো। শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো। শখের ইশারায় মাথাতে ওড়না তুলে ভেঙচি কেটে চেয়ার টেনে বসলো। এইটুকুন ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের কাছে তাদেরও বকা খেতে হতো। সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে, তবে নিচু স্বরে। সীতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে। হঠাৎ ব্যথাতুর শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে। শীতল ঠোঁট চেপে ধরেছে। শ্রীরাত তখন বলল, কি রে, দাঁতে পাথর পড়েছে নাকি? শীতল ঠোঁট থেকে হাত সরাতেই দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে। এত রক্ত দেখে স্বর্ণ বোনের দিকে পানি এগিয়ে দিলেও সিমি শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন। নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে? কে? এখন কি ছোট আছে, নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে? এত তাড়াহুড়ো করে খেতে হবেই বা কেন? সময় এত কিসের চঞ্চলতা? সিমিত মেয়েকে চাপা সুরে বকতে শুরু করলেন। এদিকে ঠোঁটের তীব্র জ্বলন, অন্যদিকে কিল। এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সীতারা থামিয়ে দিলেন। ছোট যাকে বকলেন। সিমিনের এই স্বভাবটা খুব খারাপ। যেটাই হোক মেয়ে দুটোকে মারেন, বকেন। জায়ের বকা খেয়ে সিমিন কথা বাড়ালেন না। নিজের এঁটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন। রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে। তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন। মাংসের ঝোলে ঝালটা কমে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে। ভীষণ মজা হয়েছে রান্না। মেজো মা যে রান্নাটা করেছে তার চোখ বন্ধ করেই সে বলে দিতে পারবে। ইচ্ছে ছিল 3টে খাবার করার, কিন্তু কিছু খেতে পারেনি। কেবল 2 লোকমা ভাত মুখে পুড়েছিল। তার আগে কামড় লেগে ঠোঁট কেটে গেল। ভর দুপুরে পেট পুড়ে সবাই খেলো, কিন্তু মেয়েটা কিছু খেতে পারল না দেখে সিমিনের গলা দিয়েও খাবার নামলো না। উনি দই মিষ্টি এগিয়ে গমগমের সুরে খেতে ইশারা করলেন। বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁট। মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহস করলো না। অল্প অল্প করে দই দিয়ে মুখে দিল। স্বর্ণের ফোনটা সেই তখন থেকে বেজেই চলেছে। সাইলেন্ট থাকায় ঘুমে বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না। একবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিল। শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজেও পড়ায় মন দিল। শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে বেলকনির দিকে এলো।
কিয়ারা নাক টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি রে, কাঁদছিস কেন? তোর ফ্যাচর ফ্যাচর কান্নার শব্দ শুনতে কল করেছিস? কিয়ারা বলল, শীতল, আমার দম বন্ধ হয়ে আসছে, কাঁদতে কাঁদতে আমি শেষ। তুর্যর সঙ্গে কেন এমন হলো, কেন? একথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো তুর্যকে। এই নামের কাউকে চিনে বলেও তো মনে পড়ছে না তার। তবে কিয়ারা কাঁদছে মানে আপনজনই হবে হয়তো। তাই সে সান্ত্বনা দিয়ে বলল, থাক, কাঁদিস না, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি, আমাদের সবাইকে মরতে হবে। এদিকে শীতলের সান্ত্বনার বাণী শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করল, তুর্য মরেনি রে শীতল, সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টের? শীতল রেগে বলল, বাল, কে তুর্য, কে তিথি, কার কথা বলছিস তুই? এমনিতেই মুড অফ, খবরদার বলছি, মাথা খাবি না আমার। ক্লিয়ার কাট কথা বল, নয়তো দূরে গিয়ে মর। নিজের জীবনের সুখ নেই, ও আসছে অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে। শীতলের বিরক্ত মাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল। কান্নাকাটি অফ করে জানালো, সে কলেজ থেকে ফিরেই কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। উপন্যাসে নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে, নায়িকার সামনে বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে। তিথি ও তুর্য ছিল কাজিন, মূলত কেউ জানতো না তারা একে অপরকে ভালোবাসে। চমৎকার একটি উপন্যাস, তবে উপন্যাসটি স্যাড এন্ডিং। বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা। এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলেরও মন খারাপ হলো। সে বলল, ওটা আমিও পড়বো কাল, দিয়ে যাস তো বইটা। কিয়ারা বলল, কাল কলেজ যাবি? শীতল বলল, না, সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব। কিয়ারা বলল, আচ্ছা, তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব। শীতল বলল, শোন, তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি। এই উপন্যাসগুলো আমার খুব ভালো লাগে। কিয়ারা বলল, আচ্ছা। তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো। হঠাৎ তার মনে হলো সে ছাড়া এখানে কেউ আছে, কিন্তু কে? কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে? কি মনে করে সে পেছনে ঘুরতে দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে। চোখে শীতল চাউনি। যা, এখন কি হবে? কি করে বলবে সে যা ভাবছে আদৌ সেই রকম কিছু নয়। কদিন ধরেই চাপার আগের তোপে শুদ্ধর মনটা বিষিয়েছিল। ভেবেছিল শীতলকে আর কখনো শাসন করবে না, মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না। সে তার শাসনকে সবসময় বাঁকাভাবে গ্রহণ করে। যাতে তো ভাই বলে যা তা বলে, তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু এই মেয়ে ভীষণ ঘাড়তেরা, সে যেন মুখিয়েই থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য, করেও তাকে রাগানোর মতোই কাজকর্ম। যেমন আজকে সকালে ফোন দিয়ে যা তা ইচ্ছে বলল। কেন বলল, কী কারণে বলল, সেও জানে না। তার অহেতুক কল ভালো মেজাজটাকে বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সকালে ঘটনার পর ভেবেছিল এসেই 2 থাপ্পড় বসিয়ে দেবে, কান টেনে লম্বা করে ভদ্রতা জ্ঞানের শিক্ষা দেবে। কিন্তু খেতে বসে হঠাৎ ঠোঁট কেটে রক্তারক্তি হলো দেখে ভাবলো আপাতত থাক। তখন তার করা অপরাধের শাস্তি মৌকুব করলেও এখন হাতখানা নিষ্পিস করছে, অনবরত থাপড়াতে ইচ্ছে করছে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। বাসার বাইরের গেস্টরা উপস্থিত রয়েছে, তারা যদি ভুলক্রমেও এসব শুনে কি ভাববে? ফ্রেন্ডদের কানে গেলেও মজা নিতে বিন্দুমাত্র কার্পণ্যবোধ করবে না, বরং ওরা নিজ দায়িত্বে রটিয়ে দেবে যা হওয়ার নয় সেসব কথা। শীতল আচমকা শুদ্ধকে দেখে জোরপূর্বক হাসলো। মাথা চুলকে তার লম্বা বিনুনি নাড়াচাড়া করে কিছু বলার জন্য শব্দ খুঁজল, কিন্তু কি বলবে বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে বলল, কলা খাবেন শুদ্ধ ভাই? বাবা এনেছে, কি যে মিষ্টি খেতে। শুদ্ধ বলল, তোর কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি? শীতল, হ্যাঁ হ্যাঁ, না মানে আমি খাবো তাই ভাবলাম আপনাকেও সাধি। শুদ্ধ বলল, তোর বাপ এনেছে, তুই বেশি করে খা। শীতল বলল, আচ্ছা, গিয়ে খাই তাহলে। শুদ্ধ বলল, ফোনে কি যেন বলছিলি? শীতল 2 ঢোক গিলল, আর চোখে দেখেও নিল শুদ্ধ রাগান্বিত চায় নিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে ঠাস করে মেরে বসবে। সেও বুঝলো ছাড় পাবে না, তাই কৈফিয়ত দেওয়ার সুরে আমতা আমতা করে বলল, উপন্যাসের কথা বলেছি। শুদ্ধ বলল, আমি তোর কাজিন হই, রাইট? উপন্যাস পড়ে কি হবে? আমি সিঙ্গেল, চল প্রেম করি। শীতল বলল, না। শুদ্ধ বলল, না কেন? আমি কোন দিক দিয়ে কম? কাজের লাভ যখন এতই ভালো লাগে তাহলে সমস্যা কি? কি ভেবেছিস আমার সঙ্গে প্রেম করলে তোকে লিপস্টিক কিনে দিতে পারবো না? শীতল মুখ কাচুমাচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। শুদ্ধর কথার জবাব খুঁজতে ব্যস্ত সে, তবে মুখ ফুটে না বললেও সে মনে মনে জবাব ঠিকই দিল। আপনার মতো হিটলার প্রেমিক চাই না আমার। আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বললেও থাপ্পড় দিয়ে বলবেন, বেয়াদব, বললি কেন ভালোবাসি? ভালোবাসা বলে বেড়ানোর জিনিস?
এক্ষুনি কান ধর, ধর বলছি, নয়তো চেলাকার দিয়ে মেরে তোর পা ভাঙবো আজ। মনে মনে চিৎকার করে একথা বললেও মার খাওয়ার ভয়ে মুখে কথা বলা হলো না। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ এক কোণে রাখা ঝুলঝাড়া ঝাড়ুটা নিতে গেলে শীতল ব্যালকনির সঙ্গে ঠেসে দাঁড়ালো। চোখ মুখে তীব্র ভয়। সে এবার ভয়ে ভয়ে জবাব দিল, কাজিন রিলেটেড বই তো দূর, জীবনেও উপন্যাসের নামও মুখে নেব না। শুদ্ধ বলল, কেন, তোর না ভালো লাগে? শীতল বলল, কিছুক্ষণ আগেও ভালো লাগতো না, এখন আর ভালো লাগছে না। এসব পচা বই, পচা জিনিস থেকে দূরে থাকা উত্তম। কয়েক জোড়া পায়ের পদধ্বনি কানে আসতেই শীতলের কিছু বলার সুযোগ হলো না। দ্রুত স্থান ত্যাগ করল। সব সময় তার সঙ্গেই এমন হয়। বলতে যায় এক, মানুষ বুঝে বসে আরেক, করতে যায় এক, ঘটিয়ে ফেলে থাকে আরেক। জীবনটাই বেদনার। তাকে যেতে দেখে সায়ন বলল, ছোট মানুষ কি বলতে কি বলেছে, বাদ দে। শুদ্ধ বলল, কথার ধার দেখে কিন্তু মনে হয় না ছোট মানুষ। সায়ন বলল, ওইটুকু ধার না থাকলে কি মনে হবে চৌধুরী বাড়ির মেয়ে? এবার বল, ল্যাবের কাজ কতটুকু এগোলো? ঢাকা থেকে একেবারে ব্যাক করবি কবে? এসব বলতে বলতে সায়ন পেতে রাখা চেয়ারে বসলো। এইটুকু পথ হেঁটে আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছে, ক্ষতস্থানে টান পড়েছে। এ অবস্থায় বাইরে যেতেও পারেনি কয়েকদিন ধরে। দলের ছেলেপুলেরা ওদিকে অনেক কাণ্ড ঘটিয়ে বসে আছে। যত ব্যথায় থাকুক, আজ সন্ধ্যায় একটু বের হতেই হবে। শুদ্ধ নিজেও ভাইয়ের পাশে বসে জানালো ল্যাবের কাজ সম্পর্কে। চৌধুরী নিবাসের উল্টো পথ ধরে এগোলে একটা নির্জন রাস্তা দেখা মিলে। রাস্তার দুধারে গাছ আর জঙ্গল। সেখানে মাটির নিচে তৈরি করা হচ্ছে শুদ্ধর পার্সোনাল ল্যাব। সেখানে থাকবে মানব কল্যাণে কার্যতর নিত্য নতুন আবিষ্কার। বিদেশিরা মূলত এসেছে এই ল্যাব পরিদর্শন করতে। কাজ প্রায় শেষের দিকে, যদিও এ ব্যাপারে সায়ন ছাড়া বাড়ির কেউ তেমনভাবে জানে না, কারণ ল্যাবটা সম্পূর্ণ গোপনীয়তা রেখে তৈরি করা হয়েছে। নির্জন স্থানে এমনভাবে কাজ করা হচ্ছে, কেউ গুণাক্ষরেও টের পাবে না ল্যাব রয়েছে। শুদ্ধ ঢাকা থেকে খুব তাড়াতাড়ি ব্যাকও করবে, কারণ এক নতুন আবিষ্কারের ভূত মাথায় চেপে বসেছে। যতক্ষণ না সেই কাজ হাত দিবে তার স্বস্তি মিলবে না, কিছুতেই না। দুই ভাইয়ের আলোচনার মাঝে কামরান, অর্ক, হাসান এসে উপস্থিত হয়ে ধপ করে বসে পড়ল। কামরান ফসফস করে জানালো, অর্ক থাকলে সে আর থাকবে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ ভ্রু কুচকে পকেট হাতড়ে 100 টাকার নোট বের করে দিয়ে বলল, ধর। কামরান টাকা ধরে হতবাক হয়ে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ বলল, বসে আছিস কেন, যা। কামরান বলল, আমি রাগ করে বলতেই পারি, তাই বলে সত্যি সত্যি চলে যেতে বলবি? এই তোর বন্ধুত্ব? শুদ্ধ বলল, বন্ধু শখ করে একটা ইচ্ছে প্রকাশ করলো, আমিও তার ইচ্ছেকে সম্মান দেখালাম, এখানে ইমোশনাল হওয়ার কি আছে? কামরান বলল, তাই তো, তোর বন্ধু আমাকে কুত্তার দৌড়ানি খাওয়ালো, আর আমি একটু হলে পটল তুলতাম, সেসব কিছুই না। সাধারণ একটা কথা বললাম, তাতেই? যা শালা, তোদের কারোর সাথেই কথা বলবো না। শুদ্ধ এবার অর্কের দিকে তাকালো। কে বলবে এই ছেলেটা সবাইকে খোঁচা মেরে বেড়ায়? এই যে কামরানকে কুত্তার দৌড়ানি খাইয়ে কি সুন্দর গোবেচারা মুখ করে তাকিয়ে আছে। চেহারাখানা দেখে যে কেউ বলবে ভাজা মাছটি উল্টে খাওয়া জানে না। তাকে তাকাতে দেখে অর্ক দাঁত কপাটি বের করে বলল, আমি কিছু করিনি ভাই, পুরো ঘটনাটা শুন। রাস্তার ধারে একটা লাল কুকুর শুয়েছিল, আমি শুধু পেছন থেকে তার ইয়েতে সুরসুরি দিয়েছিলাম, কিন্তু কুকুরটা আমাকে দৌড়ানি না দিয়ে কামরানের পেছনে ছুটতে শুরু করলো। এখানে আমার কি দোষ? আমি কি কুকুরকে বলেছি ওর পেছনে যা? হাসান বলল, আর একটু হলে কামরানের বিয়ের স্বাদ মিটে যেত। ছোটবেলায় তুই মানুষকে কামড়ে বেড়াতি, কুকুরটা বোধহয় তারই শোধ নিল। একথা বলতে না বলতেই কামরান এক ঘুষি বসিয়ে দিল হাসানের বাহু বরাবর। নামের জন্য সবাই তাকে পচায়, সবাই। বন্ধুরা তো কথায় কথায় খোঁচায়। এখনও অর্ক, হাসান ও কামরানের তর্ক বিতর্ক চলছে। আর শুদ্ধ বিরক্ত মুখে তাকিয়ে রইল। তিনজনের সাধারণ মেয়ে মানুষের মতো সামান্য ব্যাপারেও ঝগড়া করে। ঝগড়া থামাতে গেলে তার সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে যাবে। পরে নিজেরা সরি বলে দাঁত বের করে হাসে। লজ্জাও বলে কিছু নেই এদের। এরা শুধু কাজের সময়টুকু সিরিয়াস থাকে, সেই সময় তারা সায়েন্টিস্ট রূপে ফিরে আসে। দূরদর্শিতা, গম্ভীরতা, বুদ্ধিমত্তা তাদের চেহারায় স্পষ্টভাবে ফুটে ওঠে। দুই বিদেশি স্যান্ডি ও জুলিথো এদের সঙ্গে মিশে বাঁদর তৈরি হয়েছে। সায়ন চুপ করে এতক্ষণ ওদের কথা শুনছিল। শুদ্ধ এর আগে কখনো বাসায় বন্ধুদের আনেনি, এবারই প্রথম। আনার যথাযথ কারণও রয়েছে বটে। প্রতিটা পেশায় একজন শিক্ষাগুরু থাকে, ওনার থেকে হাতে খড়ি সব হয় কাজের। এরপর শিষ্যরা যখন শিখে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় নিজেরা কিছু করে দেখানোর আশায়। বিগত 5 বছরে তারা শিখেছে অনেক কিছু, এবার তাদেরও কিছু করে দেখানোর পালা। নিজেদের আবিষ্কার দিয়ে নিজেরা নাম তৈরি করার পালা।
হঠাৎ সায়নের ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল আহনাফের গলা। আহনাফ দু একটা কথা বলে তার বাবার হাতে ফোনটা ধরিয়ে দিল কথা বলার জন্য। সায়ন ওনাকে বিনয়ের সুরে সালাম দিয়ে কুশল বিনিময় করল। ভদ্রলোক অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি আসল প্রসঙ্গে এলো। আহনাফের বাবা বললেন, সায়ন বাবা, বলেছিলাম যে বোনের বিয়ে দেবে না। সায়ন বলল, আমার তো 3টে বোন, কার কথা বলছেন আঙ্কেল? আহনাফের বাবা বললেন, শখ মায়ের কথা বলছি। সায়ন বলল, বোন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, কিন্তু হঠাৎ কথা। আহনাফের বাবা বললেন, আহনাফকে তো তুমি ছোট থেকেই চেনো, পাত্র হিসেবে কেমন এটাও জানো, ওর জন্যই শখের হাতটা চাইছি বাবা। সায়ন বলল, আমার বোনের ইচ্ছে ডাক্তারি পড়ার, আমরাও চাই সে ডাক্তার হোক, তাই ওর বিয়ের কথা ভাবছি না আপাতত। আহনাফের বাবা বললেন, ও পড়া নিয়ে আমাদের বাড়ি থেকে কোনো সমস্যা হবে না, এইটুকুন গ্যারেন্টি দিতে পারি। সায়ন বলল, ঠিক আছে, আমি বাসায় সবাইকে জানিয়ে আপনাকে জানাবো। আহনাফের বাবা বললেন, ঠিক আছে, অপেক্ষায় রইলাম। সায়ন বলল, সায়ন কলটা কেটে শুদ্ধর দিকে তাকালো। শখের বিয়ের প্রস্তাব এসেছে বুঝতে বাকি নেই কারো। এরপরও সায়ন শুদ্ধকে আহনাফের ব্যাপারে যতটুকু বলা যায় বলল। শুদ্ধ আহনাফকে ভালো করে চেনে, ভদ্র ছেলে, দেখা হলেই কথা হয়। অবিবাহিত বোনটা বাসায় থাকলে প্রস্তাব আসবে স্বাভাবিক, তবে ছেলে যতই ভালো হোক বোনের অমতের বিরুদ্ধে যাবে না তারা, কারণ বোনেরা পানিতে পড়ে নেই যে প্রস্তাব এলেই বিয়ে বিয়ে করে লাফাতে হবে। তাছাড়া তাদের 3 বোন 3 ধরনের, খুব ছোট থেকে শখ খুব নরম মনের, কারো কান্না দেখতে পারে না, সে কাউকে কাঁদতে দেখলে নিজেও কেঁদে। আর স্বর্ণ খুব চাপা স্বভাবের, মনের কথা কাউকে বুঝতে দেয় না, হোক সেটা কারোর প্রতি রাগ কিংবা অভিমান। বাকি রইল শীতলের কথা। সে যেন খোলা আকাশের মুক্তমনা পাখি, মুক্ত মনে উড়তে পছন্দ করে সে। যেই তাকে উড়তে নিষেধ করে সেই তার জাতশত্রু, চোখে বিষ। আর তার জলজান্ত উদাহরণ হলো শুদ্ধ। বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল। সায়নও কাজের কথা বলে গাড়ি নিয়ে বের হলো। শীতলের বাবা শাহাদত চৌধুরী ছুটি শেষ, দুপুরের পরপর উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। 3 মাস পর হয়তো আবার আসবে। বাসার ছেলেরা কেউ নেই, তাই শীতল শখ আর স্বর্ণকে বাগানে এলো। ঘাসের ওপর খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানে পানি দিয়ে দোতলায় বসতেই সাম্য কোথা থেকে যেন লাফাতে লাফাতে এসে 3টে গোলাপ ছিঁড়ে 3 বোনের কানে গুঁজে দিয়ে খপ করে বসলো শখের কোলের উপর। তারপর আহ্লাদি স্বরে বলল, আপু চলো বউচুরি খেলি। শখ বলল, ভাইয়ারা বাইরে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে, অন্যদিন খেলবো ভাই। শীতল বলল, প্লিজ। শখ বলল, বউচুরি না অন্য কিছুর নাম বলো। শীতল বলল, তাহলে চলো কানামাছি খেলি। হঠাৎ শীতলের মনে পড়ল দুপুরে পেয়ারা পেড়েছিল, সেগুলো রান্নাঘরে পড়ে আছে। শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল। পেয়ারা খেতে খেতে খেলার প্রস্তুতি নিল। শখের 2 চোখ বেঁধে দেওয়া হলো। সাম্য, সৃজন, শখ, স্বর্ণ, শীতল খেলায় ব্যস্ত। তারা শখকে কাতুকুতু দিয়ে পালিয়ে যাচ্ছে। শখ চোখ বন্ধ করে তাদের খুঁজছে, খেলতে খেলতে খিলখিল করে হাসছেও। সীতারা, সিমিত, সিরাতও এসে দাঁড়িয়েছে বাগানে। 3 যা মিলে সবজি বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছে। টাটকা সবজিগুলো রান্না করবে আজকে রাতে। তখন চৌধুরী নিবাসের গেট পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামলো। ধপধপ করে কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে ধরে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী। স্বর্ণ। হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকের পুলিশের গাড়ি দেখে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন দাঁড়িয়ে গেছে। তাদের চোখে মুখে বিস্ময়। শুধু শখের চোখ বাঁধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্টু ভাই বোনদের। পুলিশ দেখা মাত্র শীতল চটজলদি শখের চোখের বাঁধন খুলে বিস্ময় ঝরা কণ্ঠে বলল, এই আপু, ওই দেখ পুলিশ। শীতলের কথা শুনে শখ ভ্রু কুঁচকে তাকিয়ে দেখে সত্যি সত্যি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি থেমেছে। কয়েকজন পুলিশ ধপাধপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাদের পরখ করে নেম প্লেটে লেখা ইনসান নামের পুলিশটি অত্যন্ত রূঢ় কণ্ঠে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী। স্বর্ণ। ওনার কথা শুনে ভাই বোনের বিস্ময়ের মাত্রা চূড়ান্ত লেভেলে পার করলো। তারা একে অপরে মুখ চাওয়াচাই করছে, কি বলবে খই হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সায়ন রাজনীতি করলেও পুলিশ কখনো চৌধুরী নিবাসে প্রবেশ করেনি, আর না পুলিশের জেরায় পড়তে হয়েছে তাদের। অথচ স্বর্ণ কি এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে? পুলিশের কথা শুনেও স্বর্ণের মধ্যে কোনো হেলদোল দেখা দিল না। সে আপন মনে পেয়ারা চিবাতে ব্যস্ত। ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে। তাকে ভাবলিসিন দেখে ইনসাল নামের পুলিশটি তেচরা হেসে বলল, চলুন তাহলে যাওয়া যাক। স্বর্ণ বলল, কোথায় যাব? ইনসাল বলল, আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে আমরা আসবো না নিশ্চয়ই? স্বর্ণ বলল, আশাও করি না।
ইনসান বলল, কথা বাড়াবেন না, চলুন। স্বর্ণ বলল, আগে প্রমাণ করুন আমি অপরাধী, তারপর যাব। একথা বলে স্বর্ণ ঘাসের ওপর বসলো। হাতের আধঘা পেয়ারার দিকে তাকিয়ে বিরক্ত মুখে শীতলকে বলল, কি পেরেছিস, এত কষা কেন? শীতল জবাব দিল না। হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে, একবার তাকাচ্ছে স্বর্ণের দিকে। পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলেছে, অথচ এই মেয়ে পুলিশকে দাঁড় করিয়ে রেখে পেয়ারার ভালো মন্দ বিচার করছে। স্বর্ণের মতিগতি দেখে ইনসানের বিরক্তর মাত্রা বাড়ল। একে তো সারাদিন বিশ্রামের সুযোগ পায়নি, মেজাজও চটে আছে, এখন আবার এই মেয়ে নখরা শুরু করেছে। মন তো চাচ্ছে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে, কিন্তু আদেশ আছে এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে, তাকে যেন বিন্দুমাত্র অসম্মান করা না হয়। তার উপরে সে নাকি মেজরের মেয়ে। ইনসান বিরক্তির মাত্রা চেপে পুনরায় বলল, দেখুন। স্বর্ণ বলল, ইচ্ছে করছে না। ইনসান বলল, কি কি ইচ্ছে করছে না? স্বর্ণ বলল, যা দেখাতে চাচ্ছেন সেটা দেখতে ইচ্ছে করছে না। স্বর্ণের কথা আর পুলিশের মুখের কথা শুনে শখ মুখ টেপে হাসলো। এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এদিকে বাড়ির পেছনে দিয়ে পুঁইশাকের লতা বেয়ে ওঠা তিনজা মাচা করে পুনরায় বাগানের দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলেন। তিনজনই দ্রুত পায়ে এগিয়েও এলেন। স্বর্ণের মুখের সামনে হ্যান্ডকাপ ঝুলিয়ে তাকে অ্যারেস্ট করার কথা বলায় সীতারা চৌধুরী বললেন, ওর অপরাধ। হঠাৎ মহিলা কণ্ঠ শুনে তারা পেছনে তাকিয়ে তিনজন মহিলাকে দেখে বুঝলো ওনারা চৌধুরীদের সহধর্মিণী। পরনে পোশাকেও আভিজাত্যের ছাপ। ইনসান ওনাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়ে জবাব দিল, উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। সেই ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে। সীতারা বললেন, কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ? কে সেই লোক, কেনই বা মেরেছে? সীতারা এইসব জিজ্ঞাসা করার আগেই ফোনের রিংটোন বেজে উঠল। শুদ্ধ নাম্বার দেখে উনি কল রিসিভ করতেই শুদ্ধ বলল, পুলিশকে দাও ফোনটা, কথা বলি। সীতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিলে ইনসান ফোনটা নিয়ে কানে ঠেকালো। শুদ্ধ বলা কোনো কথা শোনা না গেলেও পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে শুদ্ধ কথা শুনে গেল। তারপর ফোন ফিরিয়ে দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। না বাড়তি কথা বলল, আর না কাউকে কোনো কিছু বলার সুযোগ দিল। পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরল ঠিকই, কিন্তু কিছু বলার আগেই দ্রুত গতিতে সায়নের গাড়ি ঢুকলো। সায়ন গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ালো। ভাই বোন এবং মা চাচিদের দেখে গম্ভীরতার ছাপ মুছিয়ে ফেলে ভ্রুকুচকে বলল, এই তোরা পেয়ারা কোথায় পেলি? আমাকেও দে, দেখি একটা চিবাই। শীতল সায়নের কাছ থেকে আগেই সরে বসলো। তারপর তার আধ খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে বলল, শীতল বলল, আমার পেয়ারাটা খুব টক, তুমি সগাপুর থেকে পেয়ারাটা নাও। অতঃপর পেয়ারা কাড়াকাড়ি করতে লেগে গেল সায়ন। সীতারা চৌধুরী বারবার মূল ঘটনা জানতে চাইলেও কথা বলে এড়িয়ে গেল। ছেলের এমন গা ছাড়া ভাব দেখে ওনারা ধরে নিলেন গুরুতর কিছু নয়। গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসতো না। স্বর্ণ সায়নের চালাকি বুঝেও কিছু বলল না। ভাই বোনেদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেইন টপিকটা আপাতত চাপা পড়ে গেল। রাত তখন কয়টা হবে? এই একটার কাছাকাছি বোধ হয়। নির্জন রাস্তায় এক টকবকে যুবককে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে। শোয়ানো ছেলেটার হাত পা দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়, গো গো শব্দে বাঁচার আকুতি ছেলেটার চোখে মুখে। কিছুক্ষণ আগেও দাপট দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী বিশ্রী গালি ছুঁড়েছে, একজনকে ঘুষিও মেরে রক্তাক্ত করে দিয়েছে। এখন নিজেই বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষা চাইছে। এই জন্যই বোধহয় প্রবাদে প্রচলিত, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। ঠিক সেই মুহূর্তে বাইক করে সায়ন উপস্থিত হলো। পরনে 3/4 কালো প্যান্ট ও সাদা টি শার্ট। সে শীষ বাজাতে বাজাতে বাইক স্টার্ট করে চাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামলো। চারিদিকে অন্ধকার। এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসে না, বিধায় জায়গাটা শুনশান। সায়ন খোঁড়াতে খোঁড়াতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে নিল। ছুরিটা উল্টে পাল্টে দেখে ধার পরক করে নিল। সব ঠিকঠাক দেখে সন্তুষ্ট সুরে বলল, ভালোই ধার আছে, আমার এনার্জি লস কম হবে। সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরও শক্ত করে চেপে ধরতেই সায়ন ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ির মেয়ের রেট জানতে চেয়েছিলি শুনলাম, কাজটা ভালো করিসনি। এসব পাগলামি কেউ করে রে পাগলা? অঙ্কন ছেলেটা করতে লাগলো। সায়ন বলল, এই ওর মুখটা খুলে দে তো, মরার আগে কি বলে শুনি। নান্নু নামের একটা ছেলে ওই ছেলেটার মুখ খুলে দিতেই ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, ভাই ভাই আর করবো না ভাই, মাফ করে দেন ভাই। সায়ন বলল, ভাই না, বাপ ডাকলেও ছাড় পাবি না তুই, তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে।
অঙ্কন ছেলেটি বলল, আমি আপনার বোনের পা ধরে মাপ চাইবো ভাই, আমার অপরাধ আমি স্বীকার করব, শুধু একবারের মতো জান ভিক্ষা দেন ভাই। সায়ন বলল, মাপ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা না কাঁদতো, মাপ করতাম যদি আমার মাকে দিয়ে গালি না দিতি, মাপ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভূষা পুলিশ না পাঠাতি। কি ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম আর তোরা আমার আদরে বোনকে খুবলে খুবলে খেতি? এত সোজা না। চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক লেপানো এত সোজা না। গু খেয়ে রাজনীতির মাঠে নামিনি। এ কথা বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকিবুকি করতে করতে ফিসফিস করে বলতে শুরু করলো, তোকে একটা সিক্রেট কথা বলি শোন। আমরা দু ভাই, আমি সায়ন আর আমার ভাই শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই, না দেখতে আর না স্বভাবে, যা আছে সবই অমিল। আমরা দুজন দুই মেরুর মানুষ, আমাদের রক্ত যেহেতু এক বাবা মায়ের সন্তান, যদি কিছু মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে, তাই কষ্টে সৃষ্টে একটা মিল খুঁজে বের করছি আমরা। সেটা কি জানিস? আমরা দু ভাই হাইড অ্যান্ড সিক খেলতে এবং খেলাতে খুব ভালো পারি, দক্ষ প্লেয়ার বলতে পারিস। এইটুকু বলে সায়ন থামলো, একা একা ঠোঁট টিপে হাসলো, তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এদিক ওদিক করে ঘাড় ঘোরালো, তারপর পুনরায় বলল, আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি, তবে রেগে গেলে অন্য কথা। আর শুদ্ধর ভেতরেও যা, বাইরেও তা। ও এমন এক ছেলে, নিজের বাপ ভাইয়ের পেছনে বাঁশ দিয়ে জিজ্ঞাসা করে, ব্যথা পেলি নাকি? তাহলে একবার ভাব সে কতটা ক্রেজি। আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতে পড়তে হবে, ওর হাতে পড়লে ও সহজে মারবে না, তবে তোর বলিষ্ঠ দেহাকানা রিসার্চের কাজে লাগাবে। আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে, তার ধীরে ধীরে মরতে কষ্ট হবে বেশি, এর চেয়ে আমার হাতে মরে যা, কথা দিচ্ছি আমি কম কষ্টে মারবো তোকে। একথা বলে সায়ন ছেলেটিকে কিছু বলার আগে গলায় ছুরি চালিয়ে দিল। পাক্কা হাত, একটুও কাঁপলো না, ধারালো ছুরিতে এবড়ো থেবড়ো হলো না। ঠিক যেভাবে কুরবানি পশুকে জবাই করা হয় ঠিক সেইভাবেই জবাই করলো সায়ন। তার পরনের জামা কাপড় লাল রঙে রজ্জিত, চোখে মুখে উচ্ছ্বাস, ঠোঁটে তৃপ্তির হাসি। ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো। ছেলেটা পিচ ঢালা রাস্তায় ধরফর করছে, গলা দিয়ে গো গো শব্দ বের হচ্ছে, গলার ফাঁক গলিয়ে গল গল করে রক্তের স্রোত বইছে। কয়েক মিনিট ছেলেটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণপাখি দেহ ত্যাগ করল। সায়ন পরনের টি শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো, রক্তমাখা হাতেই টি শার্টটা ঝেড়ে ঝুড়ে মুখে বলল, ধুর, জানোয়ারের রক্তে শীতলের দেওয়া সাধের টি শার্টটাই নষ্ট করে ফেললাম। এই কথা বলে মুখে বিরক্তিকর শব্দ করে নানুর হাতে ছুরিটা দিয়ে বাইকে চেপে বসলো। উপস্থিত ছেলেপুলেরাই লাশ গায়েব করতে ওস্তাদ, তাছাড়া আলাদা করে কিছু বলতে হবে না তাদের। তবে রাজনীতিবিদ শাহিদ হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মনমতো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে, খুব শান্তি লাগছে। মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন, সুন্দর কেন। সে নির্জন রাস্তায় বাইকের গতি স্বাভাবিক রেখে শীত বাজাতে বাজাতে প্রফুল্ল স্বরে গান ধরল, কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেম কারণে ভালোবাইসো বাইসো রে বন্ধু আমার যতন। পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কেবল এসে বসেছে শুদ্ধ। ডাইনিং টেবিলে চেয়ারে বসে তিন বোন গুজুর গুজুর করছে। আজ সরকারি ছুটি বিদায় সবাই বাসাতেই আছে। শুদ্ধ সোফায় বসে সামনের সেন্টার টেবিলে থাকা এসির রিমোট নিয়ে এসি অন করলো। গরমে যান যায়। সে এখনও তাকে খেয়াল করেনি হয়তো। কাউকে ডেকে পানি চাইলেও কেউ শুনতে পাবে না, কারণ সাম্য সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে, যেন এটা বিয়ে বাড়ি। হঠাৎ মায়ের বকুনিতে সে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেল বাগানে। সৃজনও সেখানেই আছে। গান থামায় সকলের কান মাথা যেন বাঁচল। এইদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাঁচতে দিয়ে গেছেন সিরাত। তিনজন বাঁচতে বাঁচতে গল্প করছে। হঠাৎ কী ভেবে শীতল রান্নাঘরে থাকা সীতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ও বড় মা, শুদ্ধ ভাইয়ের বিয়ে দেবে না? সীতারা চৌধুরী বললেন, দেব, ভালো মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস। শীতল বলল, খোঁজ আছে, কিন্তু তোমার ছেলে বউ টিকবে না বিয়ে দিয়ে, আর কি করবা? বরং ভাইয়ের বিয়ের চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচ না করে ওই টাকাগুলো আমাকে দাও, ট্যুর থেকে ঘুরে আসি। শীতলের কথা শুনে সিমিত এবার খ্যাঁক করে উঠে ধমকে বললেন, এ আবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে এভাবে কেউ কথা বলে? দিন দিন বেয়াদবে ধারী হচ্ছে একদম। এবার সীতারা সিরাত সিমির একে অপরের মুখ চাহাচাই করলো। এ মেয়ের সমস্যা বলতে কী বোঝাতে চেয়েছে? ওনারা যা ভাবছেন তাই? তার মানে সমস্যার কারণে শুদ্ধ সায়ন বিয়ে করতে রাজি হয় না? সমস্যা থাকতেই পারে, তাই বলে দুজনেরই? এ আবার কেমন কথা? ওই আগে কখনো তো শুনেনি।
শীতল চঞ্চল, কিন্তু সে না জেনে শুনে কথা বলারও মেয়ে না, তাও আবার শুদ্ধকে নিয়ে। কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলেই তার কপালে মায়ের নিশ্চিত। তাই তার কথায় গুরুত্বের সঙ্গে নিলেন ওনারা। অতঃপর তিনজন নিজেরা গুজগুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বললেন, হ্যাঁ রে মা, তুই জানলি কিভাবে শুদ্ধর সমস্যা আছে? শীতল বলল, সকাল থেকে ডান হাত লুকাচ্ছে, টাকা আসছে বোধ হয়। সীতারা বললেন, আচ্ছা টাকা দেব, এখন বল। শীতল বলল, ভাইয়ার বন্ধুরাই বলা বলি করছিল, ভাইয়াও ছিল, উনি নিজেও স্বীকার করেছেন। আমি সায়ন ভাইয়ার রুমে যাওয়ার সময় ওনাদের কথা শুনতে পেয়েছিলাম। শীতলের কথা শুনে সীতারার চিন্তা দ্বিগুণ বেড়ে গেল। এই তাহলে বিয়ে না করার মূল কারণ। এর সমাধানই বা পাবেন কিভাবে? না না, জেনে শুনে এসব বসে থাকা যাবে না। আজকেই সারাফাত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে ওই দুটো গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এগুলো চেপে রাখা জিনিস, চেপে রাখলে কি সমাধান হবে? বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা? না না, এতদিন জানতেন বিধায় ছেলেদের নানান অজুহাত মেনে নিয়েছেন। আজ যেহেতু জেনেই নিলেন, আর বসে থাকা যাবে না। এদিকে সোফায় বসা শুদ্ধর ফোন স্কল করা আঙুল থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়ের চিন্তিত মুখের দিকে। ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য, সমস্যা আমার আর আমি কিছু জানি না, অথচ বাড়ির শুদ্ধ সবাই জেনে বসে আছে। বিড়বিড় করতে করতে একথা বলে সে পুনরায় ফোন স্কল করতে করতে হাঁক ছাড়ল, শীতল, বাগান থেকে একটা চেলা কাঠ এনে দে তো, শরীর ম্যাচ ম্যাচ করছে, কাউকে ইচ্ছে মতো পিটাই। আচমকা শুদ্ধের কথা শুনে চমকে উঠল উপস্থিত সকলে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরাম করে বসা শুদ্ধর দিকে। এই ছেলে আবার কখন এলো? এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে শুদ্ধর কথা শোনা মাত্রই শীতল লাভ মেরে উঠে দাঁড়িয়েছে। চোখে মুখে ভয়, ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার আদুরে মুখখানা। মস্তিষ্কে বারবার ধাক্কা খেতে লাগলো একটাই কথা, যা শুনে ফেলে না তো, শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই এই লোক ভূতের মতো হাজির হয়। এ কোন জ্বালা, এ কোন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে? পেট ব্যথা করছে না কেন? অন্য সময়ে তো খুব মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখে, সব কিছু অন্ধকার হয়ে আসে, তাহলে এখন কিছু হচ্ছে না কেন? অসুখও ছেঁচড়া লেভেলের। নতুবা যখন দরকার হয় তখনই হয় না, আবার যখন প্রয়োজন হয় না তখনই হয়। দল বেঁধে শরীরের উপর হামলা করে। ইস, এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল। এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন করে বলল, এই আপু, আমি ওয়াশরুমে যাব, আসছি এক্ষুনি। এই কথা শোনা মাত্রই শুদ্ধ উঠে এসে তার পট আটকে দাঁড়ালো। তারপর বাঁ হাতে থাকা ফোনটা পকেটে রেখে বলল, শুদ্ধ বলল, আমাকে আগে তোর কথা ও কাজের হিসাবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা। এবার ঝটপট বল দেখি, তখন কার সমস্যার কথা বলেছিলি? শীতল বলল, আমি কিছু বলিনি শুদ্ধ ভাই। শুদ্ধ বলল, কিন্তু আমি যে তোকে অনেক কিছু বলতে শুনলাম। শীতল বলল, ভুল শুনেছেন হয়তো, বয়স হলে মানুষ ভুলভাল শোনে। শুদ্ধ বলল, ও, এবার যা, বাগান থেকে চেলাকাঠটা নিয়ে আয়। শীতল বলল, আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া। শুদ্ধ বলল, স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস? শীতল বলল, স্বীকার না করে উপায় আছে, চেলাকাঠের মার খুব লাগে। একথা বলে শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকালো, চোখে মুখে বাঁচার আকুতি। শীতলকে জেরা করতে দেখে সীতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘোরালেন। সুযোগ বুঝে ছেলের মাথা পিঠে হাত বুলিয়ে স্নেহে সুরে বললেন, সীতারা চৌধুরী বললেন, রোগের কাছে লজ্জা করতে নেই বাবা, এখন সব রোগের চিকিৎসা আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যা বাবা। সায়ন কই, ওকেও ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ, তবে কিছু বলার আগে সায়নের বাইকের শব্দ শুনে কোথাখানা আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়ে কেবল বাসায় ফিরল এখন, পরনে ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট। কে বলবে এই ছেলে গতকালে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। সায়ন বাইকের চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে বাড়িতে প্রবেশ করলো। রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? সীতারা চৌধুরী বললেন, আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই, আর কত টেনশনে রাখবি আমায়? সায়ন বলল, কি করেছি আমি? সকাল সকাল বকছো কেন আমায়? সীতারা জবাব দিতে পারলেন না, হঠাৎ ওনার কথা আটকে গেল। মাকে থামতে দেখে শুদ্ধ পিচেল হাসলো, তারপর জবাব দিল, শুদ্ধ বলল, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এজন্য বিয়ে করতে ভয় পাও, মা এটাই বলতে যাচ্ছে আর কি। সায়ন বলল, হোয়াট? একথা কে বলেছে? কার থেকে এসব শুনেছ আমু? ভাইকে রাগতে দেখে কেন জানি শুদ্ধর বেশ মজা লাগলো। সে আর চোখে সিঁড়ির উপর তাকিয়ে এবারও জবাব দিল, শীতল বলেছে।
সায়ন সহ সবাই আশেপাশে তাকিয়ে শীতলকে পেল না। বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রুজোড়া সমান হয়ে গেল। এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছল। তারপর বলল, সায়ন বলল, ওই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? ওসব কিছু না, সময় হোক আমি তোমাদের বিয়ের কথা জানাবো। যাই হোক, খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। সীতারা বললেন, সত্যি সমস্যা নেই তোদের? যদি না থাকে বিয়েতে তো ভয় কিসের? সায়ন বলল, সামনে ব্যস্ততা আরও বাড়বে, কখন বাড়ি ফিরি না ফিরি ঠিকানা নেই। এখন বউ আনলে বউ টিকবে না, এর চেয়ে একটু সময় দাও, তার কিছুদিন পর জলজান্ত বৌমা এনে দেবো। একথা বলে সায়ন সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোটো মা, তোমার না শীতলকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? সিমিন বলল, না রে বাপ, আর একটু পরে বের হব। সায়ন বলল, ওকে, আমি সিরিয়াল দিয়ে দিয়েছি, শুধু তুমি ডাক্তারের সহকারীকে আমার নাম বলবে, তাহলেই হবে। শুদ্ধ, বাইরে যাবি? কাজ আছে তোর নাকি কোনো? শুদ্ধ বলল, না, কেন? সায়ন বলল, তাহলে ছোট আম্মুদের সঙ্গে যা। শুদ্ধ বলল, একথা বলে সায়ন হাত দিয়ে তার চুলে ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সীতারা চৌধুরী বুঝলেন ছেলেদের সমস্যা নেই, শীতলই বোধহয় বুঝতে ভুল করেছে। তবে এক পক্ষে খুব ভালো হয়েছে, ব্যাপারটা সবারই জানা থাকলো। এই নিয়ে কেউ কথা বাড়ালেন না, তবে স্বস্তি শ্বাস ছাড়লেন। শুদ্ধ আর দাঁড়ালো না, সিমিনকে রেডি হতে বলে নিজেও রুমের দিকে পা বাড়ালো। কিছু বলবি স্বর্ণ? সায়নের কথা শুনে ধীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসেছে, তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে সায়ন শার্টের বোতাম খুলে ঘামের ভেজা শার্ট ছুড়ল কর্নারে রাখা বিন ব্যাগের ওপর। খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞাসা করলো। স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো সায়নের মুখোমুখি, তবে মুখে কিছুই বলল না, শুধু তাকিয়েই রইল। সায়নও তাই। কিছুক্ষণ এভাবে চোখাচোখি কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে পেছনে না ঘুরেই মুখ খুলল। স্বর্ণ বলল, ইনসান অঙ্কনের কাজিন, অঙ্কন রাজনীতিবিদ ছেলে, অঙ্কনকে না পেলে সন্দেহের তীর আপনার উপর আসতে পারে, কাজেই সাবধান। সায়ন শুনল, তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে শরীর এলিয়ে দিল নরম বিছানায়। তারপর ঘূর্ণয়মান ফ্যানের দিকে তাকিয়ে শুধালো, গত রাতে আমার পিছু নিয়েছিলি কেন? স্বর্ণ বলল, দেখতে। সায়ন বলল, দেখে কেমন লাগলো? স্বর্ণ বলল, রাজনীতি করলে রাজনীতিবিদদের মাঝে হিংস্রতাও রাখা উচিত, নতুবা অন্যরা পিষে মারতে দুবার ভাববে না, কাজেই মন্দ লাগেনি। সায়ন বলল, ভয় লাগছে না আমাকে? স্বর্ণ বলল, না। সায়ন বলল, কেন? স্বর্ণ বলল, অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না। সায়ন বলল, এসবের মধ্যে নিজেকে আর জড়াস না, তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। স্বর্ণ বলল, এটা আগে ভাবা উচিত ছিল, নিজের হাতে খুন করে শিখিয়ে এখন নীতি কথা অনর্থক নয় কি? সায়ন বলল, পরিস্থিতি বুঝে বলতে না বলতেই স্বর্ণ বলল, আমিও পরিস্থিতি বুঝেই কাজ করতে প্রস্তুত। সায়ন বলল, বাড়ির সবাই জানলে কি হবে ভেবেছিস? স্বর্ণ বলল, পিছু ফেরার পথ বন্ধ, আর কিছু করার নেই। একথা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। তাকে যেতে দেখে সায়ন হাসল, অদ্ভুত সেই হাসি। তারপর হাসতে হাসতে বিড়বিড় করল, এই না হলে চৌধুরীদের রক্ত। প্রায় আধা ঘন্টার পর সিমিত আর শীতল রেডি হয়ে পার্কিং লটে এসেছে। সিমিত তখনকার ঘটনার পর শীতলকে এখনও বকছেন। শীতল মুখ গোমড়া করে চুপ করে মায়ের বকুনি শুনছে। এখানে সত্যিই তার দোষ নেই, সে যা শুনেছে তাই বলেছে, একটা কথাও আগ বাড়িয়ে বলেনি। এসব নিয়ে শুদ্ধর ফ্রেন্ডরা নিজেরাই হাসাহাসি করছিল। শুদ্ধর কাঁধে হাত রেখে কী সব বোঝাচ্ছিল। তাদের কথা শুনেই শুদ্ধর সমস্যার কথা জেনে সবাই কি বলেছিল। তার কপাল খারাপ, নয়তো যখনই যা বলে শুদ্ধ ভাই শুনতে পায় কেন? বাসায় নেই জেনেই শুনেই তো কথাটা তুলেছিল, কিন্তু কে জানতো কখন এসে ঘাপটি মেরে বসেছে এই বিশুদ্ধ পুরুষ। আর কিছু বললেই মারতে হবে কেন? সুন্দর করে বুঝিয়ে বলা যায় না? মনের কথা ভাবতে ভাবতে হঠাৎ শুদ্ধর কথা কানে এলো। শুদ্ধ বলল, গাড়িতে বসো ছোট আম্মু। কথা বলে শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সিমিনও বসলেন। শীতল বিস্ময় নিয়ে শুদ্ধর দিকে তাকালো। এই লোক তাদের সঙ্গে যাবে নাকি? ও মা, এ কি সর্বনাশের কথা! তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে তাকে সঙ্গে নিয়ে যেতে হবে? আর তারা যাচ্ছে ডাক্তারের কাছে, কারণ তার পিরিয়ড জনিত কিছু সমস্যা রয়েছে। শুদ্ধ গেলে সে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে না, তার সামনে বলবেই বা কিভাবে তার সমস্যার কথা। এদিকে তাকে গাড়িতে উঠে বসতে না দেখে স্বর্ণ হর্ন বাজালো। শীতল বলার মতো শব্দ না পেয়ে রাগে গজগজ করতে করতে শুদ্ধর
পাশেই বসলো। গাড়ি চলতে লাগলো হাসপাতালের পথ ধরে। রাস্তায় কি নিয়ে যে ইয়া বড় মিছিল বের হয়েছে। দলে দলে ছেলেপুলেদের একটাই জয়ধ্বনি, বিচার চাই, বিচার চাই। সেই মিছিল পার হতে একটু সময় লাগলো। জ্যামে বাঁধা গাড়ি দুটো ছুটতে লাগলো আরও 20 মিনিট। এক জায়গায় পানির পাইপ ফেটে পানি বের হয়ে রাস্তার দুপাশে পানি জমে গেছে। রাস্তা পার হতে গিয়ে দু একজন খিস্তি করে চলে যাচ্ছে। এসব ঝামেলা শেষে অতপর হসপিটালে পৌঁছালো একটু দেরিতেই। কিন্তু রিসেপশনের কাছে যেতেই সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেলেন। একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধর দিকে তাকালেন। ওনাকে মুখে মুখে তাকাতেই শুদ্ধ বলল, কি হলো, চলো। উনি এবার আমতা আমতা করে বললেন, বাপ তুই শীতলকে নিয়ে একটু ডাক্তারের চেম্বারে যা, আমি আসছি। শুদ্ধ বলল, তুমি কোথায় যাচ্ছ? সিমিন বলল, ওই যে বোরখা পরা মেয়েটা হাউমাউ করে কাঁদছে, ও আমার বান্ধবী, একসঙ্গে পড়েছি আমরা, ও কাঁদছে কেন দেখে আসি। শুদ্ধ বলল, হসপিটালের ভেতরেই থাকবে, এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলেও আমাকে কল দিবে। এই কথা বলে শুদ্ধ শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়াতেই শীতলের নাম ধরে ভেতরে ডাকলো।